জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ে সম্পূর্ণ বই আমি রিভিশন করাচ্ছি। এর আগে 3টে ভিডিও হয়ে গেছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। প্লে লিস্টের লিংক আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। 3টে সেট হয়ে গেছে। পর্ষদ কর্তৃক যে মডেল সেট দিয়েছিল সেই মডেল সেটের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করা আছে, তোমরা দেখে নাও প্লে লিস্টে গিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী। এই ভিডিওতে প্রাকৃতিক ভূগোলের কিছু চ্যাপ্টার আলোচনা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ বই রিভিশন হয়ে যাবে। এই ভিডিওগুলো দেখো, তোমাদের পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা আরো ভালো করে হয়ে যাবে। প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টারে তোমাদের আছে কি, যে ভূসংস্থান। ইউনিট 1-এ বিশেষ করে আছে সমুদ্র বক্ষের বিস্তৃতি। আমরা জানি বা হয়তো অনেকের পড়াও হয়ে গেছে, সমুদ্র বক্ষ বা সমুদ্র তলদেশ অপসারী পাত সীমান্ত বরাবর ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্র তলদেশে বৃদ্ধি পাচ্ছে। এটাকেই বলা হয় কি, সমুদ্রবক্ষের বিস্তৃতি। প্রথম সমুদ্র বিজ্ঞানী হ্যারি হেস এই মতবাদ দিয়েছিল। কি বলা হয়, আমাদের আটলান্টিক মহাসাগরে সব থেকে পৃথিবীর বৃহত্তম সমুদ্র বক্ষের বিস্তৃতি হচ্ছে, যেটাকে সামুদ্রিক শৈলশিরাও বলা হয়, মধ্য সামুদ্রিক শৈলশিরাও বলা হয়। কি করে হয়, আমরা জানি যে যখন একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যায়, যখন একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যায়, তখন সমুদ্রের তলদেশে যদি এটা আবার হয়, কি হয়, অ্যাস্টেনোস্ফিয়ার থেকে ম্যাগমা বেরিয়ে এসে অ্যাস্টেনোস্ফিয়ার থেকে ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের তলদেশে জমা হতে থাকে এরকম করে। ঠিক আছে, এরকম করে ম্যাগমা জমা হতে থাকে। এটা একটা ম্যাগমা জমা হলো, এটা একটা পাত যেটা দূরে সরে যাচ্ছে, এই অংশটা পাতের দূরে সরে যাচ্ছে, এইদিকে সরে সরে যাচ্ছে। আর কি হচ্ছে, ভেতর থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। ঠিক আছে, এটাই হলো সি ফ্লোর স্প্রেডিং। ঠিক আছে, এইদিকে পাত যাচ্ছে, সরে যাচ্ছে পরিচলন স্রোতের জন্য, আর এটা এইদিকে সরে যাচ্ছে পরিচলন স্রোতের জন্য। এই যে লাল কালারের যে অংশটা দেখছো, এইখানে নতুন ম্যাগমা বেরিয়ে এসছে। ঠিক আছে, এর আগেও ম্যাগমা বেরিয়ে এসছে, সেটা এই যে পার্পল কালারের এই অংশটা। অর্থাৎ এটা কি হচ্ছে, এইদিকে সরে যাচ্ছে, এইদিকে সরে যাচ্ছে, সেই কারণে ম্যাগমা গুলো বেরিয়ে পড়ছে। আর ধীরে ধীরে ম্যাগমা গুলো এই সমুদ্র বক্ষের মধ্যে জমা হচ্ছে। এটাই হলো সি ফ্লোর স্প্রেডিং। ঠিক আছে, তাই এখানে কি দিয়েছে সংজ্ঞাতে, যে আমেরিকান ভূতত্ত্ববিদ হ্যারি হেস মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর ভূ অভ্যন্তর থেকে ক্রমাগত ব্যাসাল্ট জাতীয় ম্যাগমা উপরে উঠে এসে দুই পাশে সঞ্চিত হয়। এর ফলে নতুন সামুদ্রিক ভূত্বক তৈরি হয় এবং সমুদ্র তলদেশে শৈলশিরার দুই দিকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, সমুদ্রবক্ষের বিস্তৃতি। তারপর আছে জোয়েটস প্রকল্পের উদ্দেশ্য কি। জোয়েটস প্রকল্পের উদ্দেশ্য হলো জয়েন্ট ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশন ফর ডিপ আর্থ স্যাম্পলিং। এর মাধ্যমে সমুদ্র বক্ষ যে সত্যি হচ্ছে তার সত্যতা যাচাই করা গেছে। ঠিক আছে, আর সামুদ্রিক শিলার বয়স ও চৌম্বকের ধর্ম বিশ্লেষণ করা গেছে এর দ্বারাই। আর মহাসাগরীয় ভূত্বকের গঠন সম্পর্কেও ধারণা লাভ করা গেছে। এখানে মনে রাখবে যে লাল কালারের অংশটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো নতুন ম্যাগমা বেরিয়েছে, আর যেটা পার্পল কালার দেখছো সেটা হলো কিছুটা পুরনো, আর যে কালো অংশটা দেখছো সেটা হলো আরো পুরনো। ঠিক আছে, অর্থাৎ যত অপসারী পাত সীমানা বরাবর থেকে দূরে সরে যাচ্ছি, তত ম্যাগমা নতুন ভাবে ম্যাগমার যে বয়স সেটা পুরনো হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইখান থেকে এই জায়গা থেকে যত এদিকে যাচ্ছি পুরনো হচ্ছে ম্যাগমা। ঠিক আছে, এইখান থেকে যত এদিকে যাচ্ছি ম্যাগমা পুরনো হচ্ছে, যেটা ম্যাগমা জমে
ব্যাসাল্ট শিলা তৈরি হয়েছে বা গ্রানাইট শিলা তৈরি হয়েছে বা লাভা জমে যে শিলা তৈরি হয়েছে, সেটা কি হচ্ছে, যত এইখান থেকে যত দূরে যাচ্ছি তত পুরনো হচ্ছে শিলা। তাই জোয়েটস যে প্রকল্প, এই প্রজেক্টের দ্বারা সমুদ্র বক্ষে যে আদৌ বিস্তৃতি হচ্ছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। অর্থাৎ গভীর সমুদ্র তলদেশ থেকে কি কি হয়েছে, শিলা ও পলি সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এর মাধ্যমে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। এরপরের প্রশ্ন আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন প্রক্রিয়া। তোমরা অবশ্যই দেখতে পেলে যে মধ্য সামুদ্রিক শৈলশিরা কি করে হয়, যখন দুটি পাত একে অপর থেকে দূরে সরে যায়, যখন দুটি পাত একে অপরের থেকে দূরে সরে যায়, তখন মাঝখানে ফাটল দিয়ে ভূ অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা উপরে উঠে আসে। এই ম্যাগমা শীতল ও কঠিন হয়ে সমুদ্র তলদেশে দীর্ঘ পর্বতশ্রেণী তৈরি করে। একেই মধ্য সামুদ্রিক শৈলশিরা বলা হয়। যেমন মধ্য আটলান্টিক শৈলশিরা। এই যে এই যে লাল কালারের এই অংশটা কি দেখতে পাচ্ছ, যে মধ্য সামুদ্রিক শৈলশিরা জমেছে। ঠিক আছে, দুটো পাত সরে যাচ্ছে একে অপর থেকে, দিয়ে এটা তৈরি হয়েছে। বোঝা গেছে? এর ওপরে কি আছে, সমুদ্র আছে। এর উপরে তোমরা সমুদ্র এঁকে দিতে পারো। এর উপরে সমুদ্র কেমন করে আঁকবে, এরকম করে এঁকে দেবে। ঠিক আছে, এটা সমুদ্র হয়ে গেল। সমুদ্র, সমুদ্রের তলদেশে এইসব হচ্ছে। বোঝা গেছে? বেশ, তাহলে কি করে সমুদ্র বক্ষের বিস্তৃতি হয় কিছুটা বোঝা গেছে, ধারণা পাওয়া গেছে। এরপর আছে বেনি অফ জোন বলতে কি বোঝো। বেনি অফ জোন বলতে বোঝায় যখন দুটি পাত একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়, যখন দুটি পাত একে অপরের সঙ্গে সংঘর্ষ হয়, একটা পাত বাঁক নিয়ে নিচে প্রবেশ করতে থাকে। এই যে দুটি পাতের একটা পাত যখন বাঁক নিয়ে প্রবেশ করছে, তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন সেটাকে বলছে এই যে এই অংশটা যে নিচে নামছে, এটাকে বলা হয় কি, বেনি অফ জোন। যেখানে বাঁকটা, এই পাতটা নিচে প্রবেশ করছে, ম্যাগমার ভেতরে প্রবেশ করছে, অ্যাস্টেনোস্ফিয়ারে প্রবেশ করছে। এই যে এই বাঁকটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় কি বেনি অফ জোন। এটা কত ডিগ্রি কত ডিগ্রি কোণ করে যায়, 45 ডিগ্রি কোণ করে বিশেষ করে প্রবেশ করে। তাই দেখে নাও, দুটি পাতের সংঘর্ষের সময় ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং 45 ডিগ্রি কোণে হেলে ভূ অভ্যন্তরে ম্যান্টেলের দিকে নেমে যায়। ম্যান্টেল মানে অ্যাস্টেনোস্ফিয়ারের দিকে নেমে যায়। এই হেলানো ঢালু অঞ্চলটি যেখানে উচ্চ মাত্রার ভূমিকম্প কেন্দ্রগুলি অবস্থান করে, তাকে আবিষ্কৃত হুগো বেনিয়পের নাম অনুসারে বেনিয়প অঞ্চল চিহ্নিত করেছে। অর্থাৎ এইখানে যেহেতু পাতটা নেমে যাচ্ছে, তাই এর উপরের অংশে এই যে এই বরাবর সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ হবে। ব্লু লাইন বরাবর এই জায়গায় ভূমিকম্প প্রবণ বেশি হবে। হুগো বেনিয়প প্রথম এটা আবিষ্কার করেছে, সেই কারণে এর নাম হয়েছে বেনিয়প অঞ্চল। তারপরে আছে ত্রিপাত সংযোগ বলতে কি বোঝো। ত্রিপাত সংযোগ বলতে বোঝায় তিনটে পাত, এইটা একটা পাত, ঠিক আছে, এইটা আর একটা পাত, আবার এইটা আর একটা পাত। যখন একে অপরের থেকে দূরে সরে যায়, তখন সেটাকে বলা হয় ত্রিপাত সংযোগ। যখন তিনটে পাত একে অপরের থেকে দূরে সরে যায়, তখন সেটাকে বলা হয় ত্রিপাত সম্মেলন। ঠিক আছে, এটাকে আবার কিছু কিছু সময় কি হয়, একসঙ্গে মিলিত হয়। যে বিন্দুতে তিনটি পাতের সীমানা একত্রে মিলিত হয় বা দূরে সরে যায়, যে বরাবর, অর্থাৎ কোন বরাবর দূরে সরে গেল, এই যে এই বরাবর দূরে সরে গেল, এই বরাবর দূরে সরে গেল, তাই না? আর এই বরাবর তিনটে পাত কি হবে, একসঙ্গে মিলিত হতে পারে। তাই এটাকে বলা হয় কি, ত্রিপাত সম্মেলন, ট্রিপল জাংশন। উদাহরণস্বরূপ লোহিত সাগর, এডেন উপসাগর এবং আফ্রিকান গ্রেট ট্রিপল ভ্যালি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, যা একটি আদর্শ ত্রিপাত সম্মেলন। এটা কোথায় আছে আমি দেখাচ্ছি, পৃথিবীর ছবি এঁকে। আমাদের এটা আফ্রিকা, এটা আফ্রিকা, এটা আমাদের পিয়ারা ভারত। এই যে এইখানে এই পাতটা কি হচ্ছে, এই যে এই বরাবর আফ্রিকার গ্রেট রিফট ভ্যালি আছে। এইটা এইদিকে সরে যাচ্ছে, এটা এইদিকে যাচ্ছে, আর এটা এইদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই অংশটা বরাবর কি হয়েছে, এই অংশটা বরাবর ত্রিপাত সংযোগ হয়েছে। ঠিক আছে, এই অংশ বরাবর ত্রিপাত সংযোগ হয়েছে। আর এইটা কি, এই যে এই অংশটা হলো লোহিত সাগর,
এই যে এখানে যে লাল কালারের অংশটা আঁকলাম এটা হলো লোহিত সাগর, এই বরাবর 3টে পাত সরে যাচ্ছে, ঠিক আছে। এই ছবিটা এঁকে দিতে পারো, এটা হলো ত্রিপাদ বিন্দু। তারপর বলেছে গঠনমূলক পাত সীমান্ত বলতে কি বোঝো? যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, যখন দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তখন ভূগর্ভস্থ ম্যাগমা উপরে উঠে এসে নতুন ভূত্বক বা ভূভাগ গঠন করে, তাকে গঠনমূলক পাত সীমান্ত বলা হয়। এইটা একটা পাত, এটা আরেকটা পাত, যখন দূরে সরে যায় তখন কি হয়, ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে এসে ভূপৃষ্ঠের উপর জমা হয়, তাই এটাকে কি বলছে? গঠনমূলক পাত সীমান্ত, ঠিক আছে। এটাকে এর জন্য বলছে কি গঠনমূলক পাত সীমান্ত, ঠিক আছে। এটা এইরকম আঁকলেই হবে। নতুন ভূত্বক তৈরি হচ্ছে, এটা হলো গঠনকারী পাত সীমান্ত। আর এক, এটা হলো অপসারী, অপসারী পাত সীমান্তকেই বলা হয় অপসারী বা প্রতিসারী, অপসারী বা প্রতিসারী পাত সীমান্তকেই গঠনমূলক পাত সীমান্ত বলা হয়। আর অভিসারী পাত সীমানাকে বলা হয় কি ধ্বংসাত্মক পাত সীমানা। কেন বলা হয়? কারণ একটা পাতের অংশ কি হচ্ছে, ভেতরে ঢুকে যাচ্ছে, ভেতরে ঢুকে যাওয়ার কারণে ধ্বংস হচ্ছে পাতটা, পাতটা ভেতরে ঢুকছে, তাই অ্যাস্তনোস্ফিয়ারের সংস্পর্শে এসে এই পাতটা গলে যাচ্ছে, ঠিক আছে। তাই এটাকে বলা হচ্ছে কি গঠনমূলক না বলে বলা হয় ধ্বংসকারী পাত সীমান্ত, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়? অভিসারী চলন। এটা কি হবে? অভিসারী পাতের চলন, হ্যাঁ, অভিসারী পাতের চলন। আর এটা হবে অপসারী পাতের চলন, আর এটা হবে অভিসারী পাতের চলন। এরপরে পাত সঞ্চালন কেন হয়? আমাদের পাত সঞ্চালন কেন হয়? একটা হলো পরিচলন স্রোতের জন্য, এই যে পাতটা যে নড়ছে এটা হলো পরিচলন স্রোত। পরিচলন স্রোত বলতে কি বোঝায়? যে আমরা জানি পৃথিবীর ভেতরটা প্রচন্ড গরম, তাই ভেতরে গরমটা বাইরে বেরিয়ে আসতে চায়, আর উপরের দিকটা ঠান্ডা, তাহলে এই যে হলুদ কালারের এই অংশটা হলো ঠান্ডা তুলনামূলক, আর এই অংশটা তুলনামূলক গরম, যেটা ব্লু কালারে আছে, ব্লু কালারের অংশটা হলো গরম। তাহলে গরম অংশটা বাইরে বেরোতে চায় আর ঠান্ডা অংশটা নিচে নামে, দিয়ে কি করে যে একটা চক্রাকার চলে, এই যে চক্রাকার চলছে এই চক্রাকারটাকেই বলা হচ্ছে কি, এই চক্রাকারটাকেই বলা হচ্ছে পরিচলন স্রোত। এই পরিচলন স্রোতের জন্য এই যে চক্রাকার অংশ, এই পরিচলন স্রোতের জন্যই আমাদের পাত সঞ্চালন হয় প্রথম কারণ হিসাবে আমরা বলতে পারি, পাত সঞ্চালনের প্রথম কারণ। আর একটা হচ্ছে স্ল্যাব পুল এবং রিচ পুশ। স্ল্যাব পুল এবং রিচ পুশ মানে বলতে বোঝায় যে দেখো এই যে এইখান দিয়ে পাতটা ঢুকে যাচ্ছে, এই যে ঢুকে যাচ্ছে এই টানটাকেই বলা হয়, এই টানটাকে বলা হচ্ছে স্ল্যাব পুল এবং রিচ পুশ। বোঝা গেছে? টান ও ধাক্কা, বোঝা গেছে যে একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যাচ্ছে, এইটাকে বলছে টান এবং ধাক্কা। নিমজ্জিত পাতের নিম্নমুখী টান এবং শৈলশিরা অঞ্চলে নতুন ম্যাগমার সৃষ্টি করা পার্শ্ববর্তী ধাক্কা, তাহলে যেটাকে বলছে এটাকে বলছে টান, এটা হয়ে যাবে কি টান, যে পাতটা ঢুকে যাচ্ছে এটা হবে টান। বোঝা গেছে? আর এইখানে দেখো ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে, তাই না? ম্যাগমা বাইরে বেরিয়ে এসে এইদিকে ছড়িয়ে যাচ্ছে, তাই এই ম্যাগমা যে চাপ, সেই চাপের জন্য পাতটা এদিকে সরে যাচ্ছে, এই পাতটা এইদিকে সরে যাচ্ছে, তখন এটাকে কি বলবো? যে রিচ পুশ, ঠিক আছে। পাতটা বেরিয়ে মানে পাতটাকে ঠেলে দিচ্ছে ম্যাগমা বেরিয়ে আসার জন্য, এই যে ম্যাগমা বেরিয়ে আসছে না, এই লাল কালারে যেটা দেখালাম, যে ম্যাগমা বেরিয়ে আসছে, এখান দিয়ে ম্যাগমা বেরিয়ে আসছে, তাই না? ম্যাগমা বেরিয়ে আসছে আর পাতটাকে সরিয়ে দিচ্ছে, এটা একটা কারণ, যেটাকে বলা হচ্ছে রিচ পুশ। আর স্ল্যাব পুল মানে যখন ভেতরে ঢুকে যাচ্ছে পাতটা তখন যে টানের সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে বলা হবে টান। আর পরিচালন স্রোত তো দেখিয়ে দিলাম যে চক্রাকারে চলছে, ঠিক আছে। বৃত্তচাপীয় দ্বীপমালা বলতে কি বোঝো? বৃত্তচাপীয় দ্বীপমালা বলতে কি বোঝায়? যখন পাত একে অপরের থেকে দূরে সরে যায়, ধরে নাও এটা সমুদ্রের অংশ, এটা সমুদ্র, এটা সমুদ্রের উপরের পৃষ্ঠ, আর এটা পাত, একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। একটা পাত আর একটা পাত থেকে দূরে সরে যাওয়ার কারণে ভেতরের যে ম্যাগমা গুলো বাইরে বেরিয়ে আসবে, আর এটা সমুদ্রের জল,
ঠিক আছে, এটা সমুদ্রের জল। বাইরে বেরিয়ে আসবে, ম্যাগমা গুলো বাইরে বেরিয়েছে, বাইরে ম্যাগমা গুলো বেরিয়ে আসে এখানে এইরকম করে জমা হবে। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে সমুদ্র তলদেশ থেকে বাইরে বেরিয়ে এসে এইভাবে সমুদ্রের উপরে জেগে উঠবে দ্বীপ আকারে। বোঝা গেল? এটাকে বলা হয় বৃত্তচাপীয় দ্বীপমালা। যেমন জাপান, ইন্দোনেশিয়া এর উদাহরণ। জাপান, ইন্দোনেশিয়া এর উদাহরণ। এটা হলো বৃত্তচাপীয় দ্বীপমালা। বোঝা গেছে? বেশ। এরপর আছে ট্রান্সফর্ম চ্যুতি বলতে কি বোঝো? ট্রান্সফর্ম চ্যুতি মানে কি? যখন একটা পাত আর একটা পাতের সঙ্গে পাশ কাটিয়ে দূরে সরে যায়, এইটা একটা পাত, এটা আর একটা পাত, যখন একে অপরের পাশ কাটিয়ে সরে যায়, কোনো রকম সংঘর্ষ হয় না, তখন সেটাকে বলা হয় কি? তখন ভূত্বকের উপরে যে চ্যুতি সৃষ্টি হয় সেটাকে বলা হয় কি? ট্রান্সফর্ম চ্যুতি। ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেয়াস চ্যুতি হলো পৃথিবীর বৃহত্তম ট্রান্সফর্ম চ্যুতি। ঠিক আছে, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেয়াস চ্যুতি। তাহলে কোথায় তৈরি হবে এটা? এটাই হবে নিরপেক্ষ পাত সীমানায় তৈরি হবে। এটা কোথায় তৈরি হবে? নিরপেক্ষ পাত সীমানায় তৈরি হবে। নিরপেক্ষ পাত সীমানায় তৈরি হবে। ঠিক আছে, এটা তৈরি হবে নিরপেক্ষ পাত সীমানায় তৈরি হবে। বেশ, এবার তিন মার্কসের প্রশ্ন। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরত্ব ভূত্বকের বয়সের সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ আমরা জানি যত মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে সরে যাওয়া যায় তত কি হয়? নতুন ভূত্বক থেকে পুরনো ভূত্বক সৃষ্টি হয়। তাহলে এই ছবিটা দিয়ে দেখাই। প্রথম যে ছবিটা আঁকলাম, দেখো, তাহলে এইখানে লাল কালারটা দেখতে পাচ্ছ, লাল কালারটা একটা মধ্য সামুদ্রিক শৈলশিরা। এবার অতিসারী পাত সীমানায় তৈরি হয় মধ্য সামুদ্রিক শৈলশিরা। যত এই লাল কালারের অংশটা থেকে দূরে সরে যাচ্ছে তত কি হচ্ছে? এই লাল কালারের অংশটা থেকে যত দূরে সরে যাচ্ছে, এই যে এইখান থেকে যত দূরে সরে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? এই যে লাল কালারের এই অংশটা থেকে দূরে সরে যাচ্ছে তত কি হয়ে যাচ্ছে? যে পুরনো হয়ে যাচ্ছে। তাই এখানে আমি লিখেছি যে এখান থেকে যত যাচ্ছে পুরনো। তাহলে যত লাল কালারের অংশে আছে তত নতুন, আর যত সরে যাচ্ছে, এইদিকে সরে যাচ্ছে, তত পুরনো ভূত্বক হচ্ছে। এইটাই হলো মধ্য সামুদ্রিক শৈলশিরার সঙ্গে শিলার বয়স। ঠিক আছে, যত পাত সীমানা থেকে দূরে সরে যাবে তত শিলার বয়স বাড়তে থাকবে, যত কাছাকাছি আসবে শিলার বয়স কমতে থাকবে। এইটাই এখানে প্রশ্ন দিয়েছে। দেখো, বলছে নতুন শৈলশিরার মধ্যবর্তী ফাটল বা রিফট ভ্যালি দিয়ে ভূ অভ্যন্তরে ম্যাগমা অনবরত বেরিয়ে আসে এবং শীতলে নতুন ভূত্বক তৈরি হয়। তাই শৈলশিরার একদম কাছে শিলাগুলি নবীনতম। তারপর পার্শ্বীয় সরণ সমুদ্রবক্ষের বিস্তৃতি তত অনুযায়ী নতুন ভূত্বক তৈরি হওয়ার সাথে সাথে পুরনো ভূত্বক দুই পাশে কি হয়? পুরনো ভূত্বক কি হয়েছে? এইখানে পুরনো ভূত্বক দুই পাশে সরে গেছে। এই যে যেটা পার্পেল কালার দেখতে পাচ্ছ, এই যে এই কালারটা, এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা, এটা কি পুরনো একটু, তার থেকে কালোটা আরো পুরনো, তার থেকে সবুজটা আরো পুরনো। ঠিক আছে, বেশ, এটা বোঝা গেছে সহজেই। তারপর আছে প্রমাণ। প্রমাণ কিভাবে পেয়েছে? তেজস্ক্রিয় কার্বন ডেটিং বা ভূচৌম্বকীয় গবেষণায় দেখা গেছে যে শৈলশিরা থেকে যত দূরবর্তী যাওয়া যায় শিলাগুলো কয়েক কোটি বছর পুরনো, যেখানে শৈলশিরা কাছে শিলাগুলো অত্যন্ত আধুনিক। ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে। সমুদ্র বক্ষের বিস্তৃতি তিনটি কারণ। সমুদ্র বক্ষে বিস্তৃতি কেন হয়? সমুদ্র বক্ষ কেন সরে যাচ্ছে? ঠিক আছে, একটা মেন কারণ যেটা আমরা পাত সঞ্চালনের কারণ পড়লাম, সেইটা একটা কারণ হিসাবে ধরবে, যে পরিচলন স্রোত। আমরা জানি যে পাত সঞ্চালন হয় পরিচলন স্রোতের জন্য, সেই কারণে দুটো পাত কি হচ্ছে? পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তাই ম্যান্টলের বা অ্যাস্টেনোস্ফিয়ার উত্তপ্ত ম্যাগমা পরিচলন স্রোতের আকারে উপরের দিকে উঠে আসে। এই স্রোত যখন অনুভূমিকভাবে দুদিকে সরে যায় তখন সমুদ্রবক্ষের পাতগুলি পরস্পর থেকে দূরে সরে যায়। আবার ছবিটা এঁকে দিচ্ছি, এই যে এখানে এটা হলো পাত, এটা আরেকটা পাত। এই পাত দুটো কেন সরে যাচ্ছে? এই যে এরকম পরিচলন স্রোতের কারণে, এরকম পরিচলন স্রোতের কারণে পাতটা কি হয়ে যাচ্ছে? দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি? অপসারী পাত সীমানা। আর এই বরাবরই ম্যাগমা কি আসে? বাইরে বেরিয়ে আসে। তাহলে সমুদ্রবক্ষের বিস্তৃতির একটা কারণ হয়ে গেল। তারপরে ম্যাগমাটা যে বেরিয়ে আসছে, এই ম্যাগমা কি হচ্ছে? ম্যাগমাটাও এই পাতটাকে এইভাবে ঠেলে দিচ্ছে, ম্যাগমাটাও পাতটাকে এইভাবে
ঠেলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে পাত সঞ্চালনের কারণগুলোই মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টির কারণ হিসাবে ধরা যেতে পারে। তারপরে স্ল্যাব পুল। স্ল্যাব পুল মানে কি? স্ল্যাব পুল হলো শৈলশিরা নতুন তৈরি হওয়া ভারী শিলার অভিকর্ষ টানে ঢালু বরাবর নিচের দিকে ঠেলে দেয়, অন্যদিকে নিমজ্জিত পাতের টানে পুরো পাতটিকে শৈলশিরা থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ এই যে পাতটা যে সরে যাচ্ছে এইদিকে যে সরে যাচ্ছে, এটা একটা টানও সৃষ্টি করছে। ঠিক আছে, এই যে পরিচালন স্রোতের জন্য যে সরে যাচ্ছে, এই যে নতুন ভূত্বক তৈরি হচ্ছে না, এই যে নতুন ভূত্বক তৈরি হচ্ছে, লাল কালারের নতুন ভূত্বকটা এটাকে কি করছে? পাতটাকে সরিয়ে দিচ্ছে, যার ফলে ভেতর থেকে ম্যাগমা বেরিয়ে আসছে আরো অনবরত, আর পাতটাকে সরিয়ে দিচ্ছে দুদিকে। ঠিক আছে, পাত সঞ্চালনের কারণটা মনে রাখবে, তাহলেই বুঝতে পারবে, মনে লিখতে পারবে সমুদ্রবক্ষে বিস্তৃতির 3টি কারণ। বেশ, মহাদেশীয় অভিসারী পাত সীমান্তে আগ্নেয়গিরি কেন অনুপস্থিতি থাকে? দেখো, দুটো মহাসাগরীয় দুটো মহাদেশীয় পাত যখন সংঘর্ষ হয়, তখন কেউ কারোর নিচে প্রবেশ করে না। ঠিক আছে, এই ক্ষেত্রে কেউ কারোর প্রবেশ করবে না নিচে। কি হবে? এই দুটো খালি এরকম করে উপরে উঠে যাবে, কেউ কারোর ভেতরে প্রবেশ করবে না। এই দুটো পাত যখন সংঘর্ষ হবে, কেউ কারোর ভেতরে প্রবেশ না করে খালি উপরে উঠে যাবে। বোঝা গেছে? তাই অগ্নুৎপাত হয় না, কারণ অগ্নুৎপাত হতে গেলে অবশ্যই একটা পাতকে এইভাবে, অগ্নুৎপাত কোথায় হয়? অভিসারী পাত সীমানায় হয়, আমরা জানি। একটা পাতকে অবশ্যই এইভাবে মাটির নিচে প্রবেশ করতে, গুরুমণ্ডলে প্রবেশ করতে হবে, তবেই তবেই অগ্নুৎপাত হয়। কিন্তু মহাদেশীয় পাত এতটাই হালকা বলে ভেতরে প্রবেশই করে না, তাই অগ্নুৎপাত হয় না। ঠিক আছে, যদি প্রবেশ করে ভেতরে, তবে কোন পাত প্রবেশ করবে? মহাসাগরীয় পাত। এই যে প্রবেশ করেছে, অ্যাস্টেনোস্ফিয়ারের সংস্পর্শে এসেছে, গলেছে পাত, এই গলিত অংশটাই ম্যাগমা হিসাবে বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, কিন্তু যখন মহাদেশীয় হয়, দুটো পাত যখন একসঙ্গে ধাক্কা লাগে, তখন দুটো পাতই হালকা, সেই কারণে কেউ কারোর ভেতরে প্রবেশ করে না, শুধু উপরের দিকে উঠে যায়, এরকম উপরের দিকে উঠে যায়। ঠিক আছে, উপরের দিকে উঠে যায়, ভঙ্গিল পর্বত তৈরি করে। আর যদি অগ্নুৎপাত হতে হয়, তাহলে অভিসারী পাত সীমানা হতে হবে অবশ্যই, আর দুটো পাতের মধ্যে একটা পাতকে মহাসাগরীয় হতে হবে। ঠিক আছে, এটা মহাসাগরীয়, আর এটা মহাদেশীয় হতে হবে, বা দুটো পাতের মধ্যেই দুটো পাতই মহাসাগরীয় হতে হবে। ঠিক আছে, যদি দুটো মহাদেশীয় পাত হয়ে যায়, তাহলে কখনোই অগ্নুৎপাত হবে না। তাই এখানে দেখো যে ঘনত্ব ও নিমজ্জনের অভাব, মহাদেশীয় পাত দুটির ঘনত্ব প্রায় সমান এবং উভয় অত্যন্ত হালকা, ফলে কোনো পাতই অন্য পাতের নিচে খুব গভীরে বা অ্যাস্টেনোস্ফিয়ার পর্যন্ত প্রবেশ করতে পারে না। এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হিসাবে বলতে পারি ম্যাগমার উৎপাদনে বাধা, কারণ একটা পাত ভেতরে প্রবেশ করলে তবেই গলবে এবং ম্যাগমা তৈরি হবে, কিন্তু আগ্নেয়গিরির জন্য পাতের একাংশকে গলনাঙ্কে পৌঁছাতে হয়, কিন্তু এখানে পাতগুলি গভীরে না নামায় শিলা গলে ম্যাগমা তৈরি হওয়ার সুযোগ পায় না। আর অত্যাধিক পুরু সংঘর্ষের ফলে এই অঞ্চলে ভূত্বক ভাঁজকে হিমালয়ের মতো অত্যন্ত পুরু পর্বত গঠিত হয়ে যায়। অর্থাৎ এইখানে এরকম করে উঁচু পর্বত গঠিত হয়ে যায়। ঠিক আছে, উঁচু পর্বত গঠিত হয়ে যায়, তাই এখানে আর অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা কমে যায়। এরকম উঁচু পর্বত গঠিত হয়ে যায়, তাই অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা কমে যায়। ভূত অভ্যন্তরে যদি সামান্য ম্যাগমা তৈরিও হয়, তবে সেই শিলায় পুরু ভূত্বক ভেদ করে উপরে উঠতে আসতে পারে না। অর্থাৎ ম্যাগমা কোথায় থেকে যায়? ম্যাগমা একদম নিচেই যতটুকু আসে এইখানেই থেমে যায়, আর বাইরে বেরোতে পারে না এত পর্বত অতিক্রম করে। ঠিক আছে, বেশ। এরপরে প্রশ্ন দিয়েছে যে প্রশান্ত মহাসাগরে বিশ্বের অধিকাংশ গভীর সমুদ্র খাত অবস্থিত হওয়ার কারণ কি? প্রশান্ত মহাসাগরে সব থেকে পৃথিবীর অভিসারী পাত সীমানা আছে বেশি। ঠিক আছে, সব থেকে প্রশান্ত মহাসাগরেই অভিসারী পাত সীমান্ত আছে, আর সেই অভিসারী পাত সীমান্ততেই সব থেকে বেশি করে একে অপরের সঙ্গে পাত কি হয়? ধাক্কা লাগে। ঠিক আছে, এর কারণ কি? দেখো, অভিসারী পাত সীমানা আছে বেশি করে, একটা পাত আরেকটা পাতের সঙ্গে ধাক্কা লাগছে, এই কারণ।
আর প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় এখানেই আছে, প্রচুর পরিমাণে অগ্নুৎপাত হয়। পাতের বয়স ও ঘনত্ব দেখো এক এক করে পড়ি। প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় পাত আকারে বিশাল এবং এটি ক্রমাগত উত্তর পশ্চিম ও পূর্ব দিকে অবস্থিত। অন্যান্য পাতের যেমন ইউরেশীয় পাত, ফিলিপাইন পাত, উত্তর আমেরিকান পাতের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় পাত হলো পৃথিবীর বৃহত্তম বড় পাত। এই পাত অন্যান্য পাতের সঙ্গে ধাক্কা লেগে অল টাইম ধাক্কা লাগছে। যখন একটি ভারী সামুদ্রিক পাত অন্য একটি হালকা পাতের নিচে প্রবেশ করে তখন সেখানে সাবডাকশন জোন বা অধোগমন মণ্ডল তৈরি হয়। এই প্রবেশস্থানেই গভীর সমুদ্রখাতের সৃষ্টি হয়। তাহলে এতগুলো পাত আছে প্রশান্ত মহাসাগরের চারপাশে, তাই এই পাতের সঙ্গে কখনো কোনো না কোনো সময় ধাক্কা লাগে। যে পাতটা হালকা সেটা উপরে উঠে যায়, যেটা ভারী সেটা নিচে ঢুকে যায়। নিচে যে ঢুকে যাচ্ছে একটা পাত এরকম বাঁক নিয়ে যে নিচে ঢুকে যাচ্ছে এটাকে বলা হয় সাবডাকশন জোন। আর এই সাবডাকশন জোনেই আমাদের কি তৈরি হয়, সামুদ্রিক খাত তৈরি হয়। ঠিক আছে, সাবডাকশন জোনেই আমাদের সামুদ্রিক খাত তৈরি হয়। এরকম এরকম ঢুকে যাচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়, সামুদ্রিক খাত। এই যে এই অংশটাকে বলা হয় সামুদ্রিক খাত। ঠিক আছে, একটা পাত আর একটা পাতের নিচে ঢুকে যাচ্ছে। প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় এখানে আছে। প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে ঘোড়ার খুরের মতো আকৃতিতে দীর্ঘ এলাকা জুড়ে আগ্নেয়গিরি ও ভূমিকম্প প্রবণ অঞ্চল অবস্থিত, যাকে রিং অফ ফায়ার বলা হয়। এই অঞ্চলের চারপাশ দিয়ে পাতগুলির সংঘর্ষ ও সাবডাকশন ঘটার ফলে এখানে সারিবদ্ধভাবে অসংখ্য গভীর সমুদ্র খাত তৈরি হয়েছে। যেমন মারিয়ানা খাত একটা উদাহরণ বলতে পারি। মারিয়ানা খাত একটা উদাহরণ বলতে পারি, কিউরাল খাত। ঠিক আছে, পাতের বয়স ও ঘনত্ব। প্রশান্ত মহাসাগরের পাতের একটি বড় অংশ অত্যন্ত প্রাচীন এবং ঘনত্ব বেশি। ভূবিজ্ঞানীদের মতে পাতের বয়স ও ঘনত্ব যত বেশি সেটি তত সহজ ও খারাপভাবে অ্যাস্টেনোস্ফিয়ারে নিমজ্জিত হয়। এর ফলে প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম খাতে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি প্রশান্ত মহাসাগরের পাতটাই বেশি করে গভীরে ঢুকে যাচ্ছে অ্যাস্টেনোস্ফিয়ারে। এটা অনেকটা পুরনো এবং ভারী বলে প্রবেশ করছে অ্যাস্টেনোস্ফিয়ারের নিচে, তাই এইখানে সব থেকে বেশি আমাদের সামুদ্রিক খাত দেখা যায়। বেশ, এরপর আছে 5 মার্কসের প্রশ্ন, যে সমুদ্র বক্ষের বিস্তৃতির সপক্ষে যুক্তি দাও। সমুদ্র বক্ষের বিস্তৃতির সপক্ষে যুক্তি, 5টি প্রধান যুক্তির মধ্যে দেখো কি কি দিয়েছে। আমরা জানি যে শৈলশিরা থেকে দূরত্ব যত বাড়ে সমুদ্র বক্ষ বিস্তার যেখান থেকে হচ্ছে সেখান থেকে যত বাড়ছে দূরত্ব তত কি হচ্ছে, পলির বয়স বাড়তে থাকছে। মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে যাওয়া যায় সমুদ্রের তলদেশে পাললিক শিলার বয়স তত বাড়তে থাকে। শৈলশিরার কাছে শিলাগুলি নবীন এবং প্রান্তের দিকে শিলাগুলো প্রাচীন, যা প্রমাণ করে শৈলশিরা থেকে নতুন ভূখণ্ড তৈরি হয়ে দুপাশে সরে যাচ্ছে। এটা আমরা আগেও পড়ে এলাম। ঠিক আছে, তারপরে আরেকটা দেখো, পাললিক শিলার গভীরতা। শৈলশিরার কাছে পলিস্তরের গভীরতা কম, কারণ নতুন ভূত্বক তৈরি হচ্ছে, অত পলি জমা হয়নি। কিন্তু শৈলশিরা থেকে যত দূরের দিকে যাওয়া যায় তত পলিস্তরের পুরুত্ব অনেকটা কমছে, সরি ক্রমশ বাড়ছে। অর্থাৎ আমরা জানি যে মধ্য সামুদ্রিক শৈলশিরা, এটা মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হচ্ছে, এখান থেকে দুটো পাত একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, ম্যাগমা এভাবে বেরিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে প্রাচীন শিলা পাবো আর বি পয়েন্টে নবীন শিলা পাবো। ঠিক আছে, এ পয়েন্টে সব থেকে বেশি পলি জমা হয়েছে কারণ অনেক দিন ধরে সমুদ্রের তলদেশে পড়ে আছে, কিন্তু বি পয়েন্টে অতটা পলি জমেনি কারণ নতুন ভূত্বক তৈরি হচ্ছে বলে। আর পুরা চৌম্বকত্ব মানে আমরা জানি কি পৃথিবীর চুম্বকত্ব সমান ছিল না সব সময়, তাই দেখা গেল যে এ পয়েন্টে চুম্বক যে আগ্নেয়শিলা আছে এর চুম্বকের যে নতি, যে উত্তর মেরু সেটা এই দিকে, নতি এই দিকে। ঠিক আছে, উত্তর মেরু এই দিকে দেখাচ্ছে। আবার বি পয়েন্টে যখন নতুন শিলা জমা হচ্ছে তখন এর নতি এই দিকে দেখাচ্ছে। অর্থাৎ যত মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে সরে যাওয়া যায় তত কি হয়, যে চুম্বকের যে ধর্ম সেটা পাল্টে যায়। আবার এইখানে এই সি পয়েন্টে নতি আবার এরকম হয়েছে, নতি সি পয়েন্টে নতি আবার এরকম হয়েছে। অর্থাৎ চুম্বকের যে ধর্ম সেটা পৃথিবীর অনেকটা সময় কি হয়েছে, পাল্টেছে।
আজকে যেখানে আমরা উত্তর মেরু দেখছি চৌম্বকের, সেটা সেইখানে ছিল না। তাই চৌম্বকের ধর্ম অনুযায়ী পৃথিবীর ওপরে যে ম্যাগমা জমা হয়ে শিলা তৈরি হয়েছে, আগ্নেয় শিলা, কারণ আগ্নেয় শিলাতে লোহা থাকে, সেই পৃথিবীর চৌম্বকত্ব অনুযায়ী শিলাগুলো চৌম্বকত্ব পেয়েছে। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চৌম্বকত্ব ছিল বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চৌম্বকত্ব ছিল বলে পৃথিবী, তাই ম্যাগমাগুলো সেই বিভিন্নতা অনুসারে চৌম্বকত্বের ধর্ম পেয়েছে। তাই বি পয়েন্টে যেদিকে চৌম্বকত্ব ছিল, সি পয়েন্টে একটু প্রাচীন শিলা, তাই এখানে এক ধরনের চৌম্বকত্ব পেয়েছে, আবার এ পয়েন্টে গেলে আরেক ধরনের চৌম্বকত্ব পেয়েছে। ঠিক আছে, এটাই হলো পুরা চৌম্বকত্বের ধারণা। আরেকটা কারণ, আরেকটা প্রমাণ হিসাবে আমরা বলতে পারি যে যেখান দিয়ে ম্যাগমা বেরোচ্ছে, এই যে এই জায়গাতে একটা সক্রিয় আগ্নেয়গিরি আমরা দেখতে পাচ্ছি, কন্টিনিউ অগ্নুৎপাত হয়েই চলেছে। তাই এটাকে কি বলা হচ্ছে, যে আগ্নেয়গিরির সক্রিয়তা। এখানে আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য নতুন করে অগ্নুৎপাত হচ্ছে, আর সেই বরাবর সক্রিয় আগ্নেয়গিরি অনবরত বেরিয়ে আসছে। তারপর শিলার প্রকৃতি হিসাবে আমরা পড়লাম যে যত এ থেকে বি থেকে সির দিকে যাব, সি থেকে এর দিকে যাব, তত শিলাস্তরের বয়স প্রাচীন হবে, আর যত এ থেকে বির দিকে যাব, তত শিলাস্তরের বয়স নতুন হবে। ঠিক আছে, এ পয়েন্টে পুরনো শিলা, এ পয়েন্টে পুরনো, আর এটা নতুন। ঠিক আছে, এই পয়েন্টে পুরনো আর মাঝখানে নতুন। এটা আর একটা আমরা প্রমাণ হিসাবে বলতে পারি। সমুদ্র তলদেশের সমস্ত শিলা মূলত ব্যাসাল্ট জাতীয় এবং এগুলি মহাদেশীয় শিলার তুলনায় অনেক বেশি নবীন। কোনো সমুদ্র তলদেশের শিলা সাধারণত 20 কোটি বছর বেশি প্রাচীন নয়, যা প্রমাণ করে যে পুরনো তলদেশ ধ্বংস হয়ে নতুন তলদেশ সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? এইটা দুটি প্রমাণ হিসাবে বলে দিলাম। তারপর বলেছে পরের প্রশ্ন, দুটি মহাসাগরীয় পাতের অভিসারী সীমানার ভূগাঠনিক বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো, দুটি মহাসাগরীয় পাত, এটা একটা মহাসাগরীয় পাত, এটা একটা মহাসাগরীয় পাত। ঠিক আছে, এবার যখন অভিসারী পাত সীমানা বলা হচ্ছে, তাহলে একে অপরের দিকে সংঘর্ষ হবে। একে অপরের দিকে সংঘর্ষ হলে একটা আর একটা নিচে প্রবেশ করবে। এটা এইভাবে প্রবেশ করে এইভাবে, তাই না? এটা এইভাবে প্রবেশ করবে, এইভাবে প্রবেশ করে যাবে, আর এটা এরকম করে এর সঙ্গে এভাবে থাকবে। তাহলে এইখানে কি ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে? এখানে কি ধরনের বৈশিষ্ট্য পাওয়া যাবে? এই যে পাতটা যে ঢুকে যাচ্ছে, এখানে পাতটা যে ঢুকে যাচ্ছে, এখানে কি তৈরি হবে? এখানে একটা তৈরি হবে অগ্নুৎপাত। এই পাতটা এখানে গিয়ে অ্যাস্টেনোস্ফিয়ারে গিয়ে গলে যাবে, এখানে বেরোবে ম্যাগমা। ঠিক আছে, অগ্নুৎপাত একটা বৈশিষ্ট্য হিসাবে পাবো। তাই এখানে দেয়া আছে, দেখো, তীব্র আগ্নেয় উচ্ছ্বাস, সব থেকে বেশি অগ্নুৎপাত হবে এখানে, কারণ এই পাতের এই অংশটা গলে গিয়ে বাইরে বেরিয়ে আসছে। তারপর দ্বিতীয় হিসাবে পাবো সামুদ্রিক খাত তৈরি হয়েছে। দেখো, এই যে এই জায়গাটায় সামুদ্রিক খাত তৈরি হয়েছে, ব্লু কালার এই অংশটা সামুদ্রিক খাত তৈরি হয়েছে, তাই না? সামুদ্রিক খাত, একটা গভীর খাতের সৃষ্টি হয়েছে। 3 নম্বর হিসাবে পাবো আমরা দ্বীপচাপ। দ্বীপচাপ মানে বলতে চাইছে এটা হলো সমুদ্রের উপরের অংশ, আর এটা সমুদ্রের তলদেশে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ম্যাগমা বেরিয়ে সমুদ্র তলদেশ থেকে উপরে উঠে যাবে, দিয়ে এখানে কি তৈরি হবে? সামুদ্রিক দ্বীপচাপ তৈরি হবে। আমরা একটু আগেও দেখে এলাম যেটা আমরা জাপানের উদাহরণ হিসাবে বলতে পারি। ঠিক আছে, জাপান, ইন্দোনেশিয়া এই দ্বীপীয় বৃত্তচাপের উদাহরণ। ঠিক আছে, এটা সমুদ্র তলদেশে এরকম বেরিয়ে আসছে ম্যাগমা। তাহলে দুটি মহাসাগরীয় পাত সীমানায় কি কি বৈশিষ্ট্য পাওয়া গেল? এক, অগ্নুৎপাত হবে 1 নম্বর। 2 নম্বর, দ্বীপীয় বৃত্তচাপ তৈরি হবে। 3 নম্বর হিসাবে আমরা বলতে পারি যে সামুদ্রিক খাত তৈরি হবে, আর ভূমিকম্প হতে পারে। আর একটা মনে রাখবে, ভূমিকম্প। ঠিক আছে, ভূমিকম্প হবে দুটি মহাসাগরীয় পাতের অভিসারী সীমানা বরাবর। বেশ, এরপরে দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষে সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্য। মহাদেশীয় পাত যদি হয়, তাহলে মনে রাখবে অগ্নুৎপাত হবে না। যখন দুটো পাত একে অপরের দিকে এগিয়ে আসে, দুটো মহাদেশীয় পাত, তখন কেউ কারোর নিচে প্রবেশ করে না, শুধুমাত্র এরকম করে উপরে উঠে যায়। ঠিক আছে, এরকম করে উপরে উঠে যায়, সেখানে কোনো অগ্নুৎপাত হয় না। তাই অগ্নুৎপাত হবে না, কিন্তু ভূমিকম্প হবে। আর এখানে কি তৈরি হবে? এখানে তৈরি হবে ভঙ্গিল পর্বত, এরকম করে
ভঙ্গিল পর্বত তৈরি হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আর আরেকটা কি হবে, আরেকটা হবে সুচার লাইন। সুচার লাইন মানে কি, যখন একটা পাত আর একটা পাতের সঙ্গে যে বরাবর মিলে যায়, এই যে এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হয় সুচার লাইন। ঠিক আছে, যে দুটি মহাদেশীয় পাত যে বরাবর জোড়া লাগে তাকে বলা হয় সুচার লাইন। আর এখানে ন্যাপ বা চ্যুতি মানে কি, এই যে যেটা ভাঁজ খেলো, এই ভাঁজের ফলে, এই ভাঁজের ফলে, এই ভাঁজের এই অংশটা যখন অনেকটা দূরে বিস্তৃত হবে, ধরে নাও পড়িনি আগে, প্রচন্ড চাপে শিলাস্তরে বড় ধরনের ফাটল বা চ্যুতি দেখা যায় এবং অনেক সময় একাধিক শিলাস্তর চ্যুতি রেখা বরাবর কয়েক কিলোমিটার দূরে গিয়ে আছড়ে পড়ে, তাকে বলা হয় ন্যাপ। ধরে নাও এটা একটা ভাঁজ, এটা একটা ভাঁজ, এতটা চাপ পড়েছে যে ভাঁজের এই অংশটা, এটা প্রথমে এরকম ভাঁজ ছিল, ঠিক আছে, এরকম একটা ভাঁজ ছিল, ভাঁজ খেয়ে আছে, ভূপৃষ্ঠের একটা অংশ ভাঁজ খেয়ে আছে এরকম করে। ঠিক আছে, এতটা চাপ পড়েছে এই দিক থেকে, এই দিক থেকে এতটা চাপ পড়েছে, যার ফলে এই যে এই অংশটা, এই অংশটা সরে গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়েছে। তাহলে মাঝখানের অংশটা, এটা মাঝখানের অংশ, এবার যে এটা ভাঁজ খেয়েছে পাতের চাপের জন্য, এটা ভাঁজ খেয়েছে, শিলাস্তর এরকম ভাঁজ খেয়েছে। ঠিক আছে, এটা শিলাস্তরের অংশ, শিলাস্তরের বেদ, পুরুত্ব এটা। ঠিক আছে, এটা একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। তাহলে এরকম ভাঁজটা খেয়েছে, এবার যখন চাপ পড়ছে, এইদিকে চাপ পড়ছে, তখন এই ভাঁজের এই অংশটা, এই অংশটা দূরে গিয়ে এরকম হয়েছে, দূরে চলে গেছে, এরকম দূরে চলে গেছে। আর ভাঁজের আরেকটা অংশ এখানে পেছনেই পড়ে আছে এরকম। তাহলে শিলাস্তর কতখানি বিচ্যুত হয়েছে, শিলাস্তর এই যে এতখানি বিচ্যুত হয়েছে, দেখতে পাচ্ছ যে এতখানি বিস্তৃত হয়েছে, বিচ্যুত হয়েছে শিলাস্তরটা। এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে চ্যুতি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে চ্যুতি, বিচ্যুত হয়েছে, এটা হলো চ্যুতি। আর অনেকটা দূরে গিয়ে পতিত হয়েছে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার। এই যে এই এ পয়েন্ট থেকে এই বি পয়েন্টের দূরত্ব হয়ে গেছে 3 থেকে 4 কিমি, এটাকে বলা হয় কি, ন্যাপ। আর এ থেকে বি যে বিচ্যুত হয়েছে, এটাকে বলা হয় চ্যুতি। তাই মহাদেশীয় পাত সীমানা বরাবর এক ভঙ্গিল পর্বত তৈরি হবে এরকম, তারপরে এরকম সূচার লাইন তৈরি হবে, আর একটা তৈরি হবে কি, এরকম ন্যাপ সৃষ্টি হবে। এই শিলাস্তরের এই অংশটা অনেকটা দূরে গিয়ে পড়েছে। বেশ, আর একটা কি হবে, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অভাব হবে। এখানে মনে রাখবে, ভূমিকম্পের অভাব হবে না, ভূমিকম্প ভালোই হবে, কিন্তু আগ্নেয়গিরি তেমন হবে না। কারণ একটা মহাদেশীয় পাতের সঙ্গে আরেকটা মহাদেশীয় পাত সংঘর্ষ হলে সেখানে আগ্নেয়গিরি দেখা যায় না, কিন্তু ভূমিকম্প হয়। বেশ, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার যেটা তোমাদের আছে ভূসংস্থান, সেটা হয়ে গেল। প্রাকৃতিক ভূগোলের যে ভূসংস্থান চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা হয়ে গেল। এরপরে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে, দ্বিতীয় চ্যাপ্টারে আছে ইউনিট 2 তে আছে বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে তোমাদের কোন কোন বিষয়গুলো আছে, বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আছে তোমাদের নদীর সঞ্চয় কার্য ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, উপকূল অঞ্চলে সমুদ্রের তরঙ্গের সঞ্চয় এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এবং বায়ুর সঞ্চয় কার্য এবং ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। সেই প্রশ্নগুলো কেমন আসতে পারে পরীক্ষায়, সেগুলো আলোচনা করছি। তোমাদের প্রাকৃতিক ভূগোল এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে ওই রিলেটেড। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, তোমরা 10 ক্লাসে পড়ে এসছো যে পৃথিবী পৃষ্ঠের উপরে যে সমস্ত শক্তি কার্যকর হয়, ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। এর মূল শক্তির উৎস কি, সূর্য। বহির্জাত শক্তির মূল শক্তির উৎস সূর্য। কারা কারা মেন কাজ করে, নদী, হিমবাহ, বায়ু। ধারণা অববাহিকা কাকে বলে, ধারণা অববাহিকা বলতে বোঝায় নদী যে সমস্ত অঞ্চলে থেকে জল সংগ্রহ করে, নদীর জল সংগ্রহের এলাকাকে বলা হয় কি, ধারণ অববাহিকা। সেখানে শুধুমাত্র কি থাকে, একটা প্রধান নদী থাকে, এটা প্রধান নদী এই অঞ্চলের। ঠিক আছে, এটা হলো প্রধান নদী। আর তাকে সাহায্য করার জন্য, জল সাপ্লাই দেওয়ার জন্য কিছু উপনদী
যুক্ত হয়েছে, এই অংশটাকে বলা হয় কি ধারণ অববাহিকা। এই টোটাল এলাকাকে বলা হয় কি, এই এলাকাটাকে বলা হয় কি ধারণ অববাহিকা। ঠিক আছে, প্রধান নদী থাকবে আর উপনদী থাকবে, মূল নদী থাকবে আর উপনদী থাকবে। কোথায় তৈরি হয়? পার্বত্য অঞ্চলে। নদীর জল সংগ্রহের এলাকাকে বলা হয় কি ধারণ অববাহিকা। এরকম ছবি এঁকে দেবে, এটা প্রধান নদী আর এটা কি উপনদী। আর যদি এখানে শাখা নদী যুক্ত হয়ে যেত, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে কি শুধুমাত্র অববাহিকা। প্রধান নদী, উপনদী এবং শাখা নদী যে সমগ্র অঞ্চল থেকে সমগ্র অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি অববাহিকা। বেশ, এরপর আছে কাসকেড এবং খরস্রোতার মধ্যে পার্থক্য। এই কাসকেড এবং খরস্রোতা কি? যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। কাসকেড বলতে বোঝায় কি? কাসকেড বলতে বোঝায় যে যখন জল সিঁড়ির ধাপের মতো ধীরে ধীরে নামতে থাকে তখন সেটাকে বলা হয় কাসকেড। ঠিক আছে, সিঁড়ির ধাপের মতো যখন জল নিচের দিকে নামবে তখন সেটাকে বলা হয় কাসকেড। এরকম সিঁড়ির ধাপ থাকছে, ঠিক আছে, কঠিন এবং কোমল শিলা থাকছে, তখন সেটা হলো কাসকেড। এভাবে সিঁড়ির ধাপের মতো নামছে, বোঝা গেছে? আর খরস্রোতাও এই সিঁড়ির ধাপের মতোই থাকে, খরস্রোতাতেও সিঁড়ির ধাপের মতোই থাকে, জল এভাবে সিঁড়ির ধাপের মতো নামতে থাকে। আর অবশ্যই এখানে কঠিন এবং কোমল শিলা থাকে, একটা কঠিন এবং কোমল, রাইট চিহ্নগুলো কঠিন, এটা হলো কোমল, রাইট চিহ্নগুলো কঠিন, কাটা চিহ্নগুলো হলো কোমল। ঠিক আছে, যেমন এইখানেও রাইট চিহ্নগুলো হলো কঠিন, কাটা চিহ্নগুলো হলো কোমল, রাইট চিহ্নগুলো কঠিন, কাটা চিহ্নগুলো হলো কোমল শিলা। এটা হলো কাসকেড এবং খরস্রোতা। এবার মনে রাখতে হবে এই দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা কি? কাসকেডে কাসকেডে হবে বৃহত্তম, বৃহত্তম, ঠিক আছে, একাধিক খরস্রোতা, একাধিক খরস্রোতা কাসকেডে থাকবে। আর খরস্রোতা কি ক্ষুদ্রতম, জল যে নামছে নিচে সেটা ধীরে ধীরে নামবে। ঠিক আছে, তাহলে কাসকেড হলো বড় আয়তনে, একাধিক খরস্রোতা থাকবে আর জলটা অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, আর এইখান কাসকেডে কি হবে? বড় বড় জলপ্রপাত তৈরি হবে, বড় বড় জলপ্রপাত তৈরি হবে। আর ক্যাটারাক্টে কি সরি খরস্রোতাতে কি তৈরি হবে? ছোট ছোট জলপ্রপাত তৈরি হবে, ছোট ছোট জলপ্রপাত। ঠিক আছে, ছবিটা দুটো একই হলো, এটা ধরে নাও এটা হলো কাসকেড, এটা কাসকেড, আর এটা ক্যাটারাক্ট, সরি ক্যাটারাক্ট নয়, খরস্রোতা। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম ক্যানিয়নের নাম কি? গভীরতম ক্যানিয়নের নাম হলো তিব্বতে ব্রহ্মপুত্র নদের ইয়ারলু সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, আর বৃহত্তম হলো আমেরিকার কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। তারপরে 5 নম্বর প্রশ্ন দিয়েছে, নদী নিম্নগতিতে বন্যা হওয়ার কারণ কি? কারণ নদী নিম্নগতিতে নদীর গভীরতা অনেকটা কম থাকে, অল্প জল থাকে, অল্প জলে নদী ছাপিয়ে যায়, আর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে নদী অনেকটা সময় ভরাট হয়ে যায়, যার ফলে নদীর জলধারণ ক্ষমতা কমে যায়, একটু বৃষ্টি হলেই কি হয়? বন্যা হয়ে যায়। 1 পলি সঞ্চয়, নদীর গভীরতা কমে যায়, অল্প জলে নদী ছাপিয়ে যায়। 2 মন্থরগতি, ভূমির ঢাল খুব কম হয়, জল দ্রুত সমুদ্রে যেতে পারে না, ফলে জল জমে বন্যা হয়। এটা সাধারণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দিয়েছে প্রপাতকূপ ও মন্থকূপের মধ্যে পার্থক্য। প্রপাতকূপ মানে কি? জলপ্রপাতের পাদদেশে হাড়ির মতো যে গর্ত তৈরি হবে, জলপ্রপাতের পাদদেশে যে হাড়ির মতো গর্ত তৈরি হবে তাকে বলা হয় প্রপাতকূপ। ঠিক আছে, তাহলে এটা হলো প্রপাতকূপ, হাড়ির মতো গর্ত তৈরি হবে জলপ্রপাতের পাদদেশে। আর মন্থকূপ কি? এটা হলো নদীর তলদেশ, এটা নদীর তলদেশ। ঠিক আছে, এইরকম গর্ত তৈরি হবে, এরকম গর্ত তৈরি হবে। এটা আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি, ছবিটা এরকম আঁকতে পারো, এরকম নদীর তলদেশে গর্ত তৈরি হবে। অর্থাৎ ধরে নাও
এটা হলো নদীর উপত্যকা। নদীর উপত্যকা এখান দিয়ে যাচ্ছে, নদী ক্ষয় করে এই নদী উপত্যকার তলদেশে যখন এইরকম একটা গর্ত বানিয়ে দেবে, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে কি প্রপাত, সরি, মন্থকূপ। ভালো করে একটা আঁকি, এই যে ধরে নাও এটা নদীর তলদেশ, কেমন গর্ত করবে, অবঘর্ষ ক্ষয়ের দ্বারা এরকম গর্ত করে দেবে। এরকম যে শিলাখণ্ড নদী নিয়ে যাচ্ছে, এইগুলো ঘূর্ণির তৈরি করে এই জায়গায় একটা এরকম গর্ত তৈরি করবে, ঠিক আছে। এই যে গর্তটা তৈরি করছে, রাস্তাতেও তোমরা দেখবে মাঝে মাঝে, এটাকে কি বলা হয়, মন্থকূপ। মন্থকূপ কোথায় তৈরি হয়, নদীর তলদেশে তৈরি হয়। আর প্রপাতকূপ কোথায় তৈরি হয়, জলপ্রপাতের পাদদেশে, যেখানে জলপ্রপাত নিচে নামে সেখানেই তৈরি হয়। আর এটা কেমন গর্ত তৈরি হয়, হাড়ির মতো গর্ত তৈরি হয়, ঠিক আছে, হাড়ির মতো গর্ত তৈরি হয়। গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ কি, তোমরা নিশ্চয়ই সমুদ্রে অনেকেই গেছো, সমুদ্রের জলটা যখন উপকূলে আছড়ে পড়ে, সমুদ্র, ধরে নাও এটা সমুদ্র পাড়, এটা হলো সমুদ্র পাড়, সমুদ্র পাড়, এইখানে যখন জলটা আসছে ঢেউ হিসাবে, তখন অনেক কিছু নিয়ে আসছে, এটাকে বলা হয় গঠনকারী তরঙ্গ, যেটাকে বলা হয় সোয়াশ, ঠিক আছে, লাল কালারটা হলো সোয়াশ। আর যখন ফিরে যায় জলটা ধাক্কা লাগার পরে, যখন ধাক্কা লাগার পরে ফিরে যায়, এটাকে বলা হয় বিনাশকারী তরঙ্গ, এটাকে বলা হয় ব্যাকওয়াশ, ঠিক আছে। স্ক্লপোটিস মানে কি বোঝায়, স্ক্লপোটিস মানে যখন তরঙ্গ ধাক্কা লেগছে, ধাক্কা লেগে ফিরে যাচ্ছে, ধাক্কা লাগলো উপকূলে, ধাক্কা লাগলো এটা উপকূল, এই উপকূলে ধাক্কা লাগছে তরঙ্গ, আবার যখন ফিরে যাচ্ছে, এরকম ভাবে ফিরে যাচ্ছে, তখন এদিক থেকে আরেকটা তরঙ্গ আরেকটা আসছে, এর সঙ্গে যখন মিট আপ হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় কি ক্লপোটিস। দিয়ে কেমন তৈরি হয়, যে তরঙ্গটা এদিকে ফিরে যাচ্ছে এরকম করে, এরকম করে ফিরে যাচ্ছে, এরকম করে ফিরে যাচ্ছে এদিকে, আর এদিক থেকে আরেকটা তরঙ্গ এরকম করে আসছে, এটাকে বলা হয় কি ক্লপোটিস, ঠিক আছে। এই ছবিটা মনে রাখবে, তরঙ্গ নীল কালারটা ফিরে যাচ্ছে আর কালো কালারটা আবার এদিকে আসছে, এটাকে বলা হয় কি ক্লপোটিস। তরঙ্গ ধাক্কা লেগে যখন ফিরে যাচ্ছে, আবার আরেকটা তরঙ্গের সঙ্গে ধাক্কা লাগছে, অর্থাৎ এরকম ভাবে ফিরে যাচ্ছে, এরকম ভাবে ফিরে যাচ্ছে, আবার আরেকটা তরঙ্গ এইরকম করে এর সঙ্গে ধাক্কা লেগে, ঠিক আছে, এরকম করে ধাক্কা লেগে এইরকম করে আবার এইদিকেও যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ক্লপোটিস। বেশ, যখন কোনো খাড়া উপকূল বা বাঁধের গায়ে সমুদ্র তরঙ্গ ধাক্কা খেয়ে আবার বিপরীত দিকে ফিরে যায়, তখন আগত তরঙ্গ প্রত্যাগত তরঙ্গের সংঘাতের ফলে যে স্থির তরঙ্গের সৃষ্টি হয় তাকে বলা হয় কি ক্লপোটিস। পুরোদেশীয় বাঁধ কাকে বলা হয়, পুরোদেশীয় বাঁধ বলতে বোঝায়, ধরে না এটা সমুদ্রর পার, উপকূল পার, এই সমুদ্রের উপকূল পাড়ের সঙ্গে এটা সমুদ্র, এই সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে এই সমুদ্র যে উপকূল বরাবর, এই বরাবর যদি কোনো বাঁধ তৈরি হয়, এরকম করে যদি বাঁধ তৈরি হয় সমুদ্রের উপরেই, এটাকে বলা হয় কি পুরোদেশীয় বাঁধ। কালো কালারের অংশটা হলো সমুদ্রের উপকূল, ঠিক আছে, আর লাল কালারটা হলো বাঁধ তৈরি হয়েছে সমুদ্রের উপকূলের সামনে। তাই বলছে দেখো, যে উপকূলের সমান্তরালে সমুদ্রের মাঝখানে যখন বালির বাঁধ তৈরি হয়, এটি জোয়ারের সময় সমুদ্রের জল নিচে ডুবে থাকে কিন্তু ভাটার সময় জেগে ওঠে, তখন তাকে বলা হয় পুরোদেশীয় বাঁধ। এটা হলো সমুদ্রের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। মনে রাখবে, সমুদ্র সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সমুদ্র সঞ্চয়ের ফলেই, সমুদ্রের তরঙ্গের সঞ্চয়ের ফলে এটা তৈরি হয়। ইনসেলবার্জ ও জিউগনের মধ্যে পার্থক্য কি, ইনসেলবার্জ ও জিউগন হলো বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, দুটোই বায়ুর ক্ষয় কার্যের ফলে, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক আছে। ইনসেলবার্জ আই দিয়ে, সরি, ইনসেলবার্জ ওয়াই দিয়ে, সরি এখানে
হ্যাঁ, ইনসেলবার্গ আর জিউগেন। জিউগেন জেড দিয়ে মনে রাখবে, ঠিক আছে। কঠিন এবং কোমল শিলা যখন অনুভূমিক ভাবে থাকে, এটা কঠিন শিলা আর কালোটা হলো কোমল শিলা। যদি মরুভূমিতে এইভাবে কঠিন এবং কোমল শিলা অনুভূমিক ভাবে থাকে, তখন বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তখন সেটাকে বলা হয় জিউগেন। যে কঠিন শিলা এবং কোমল শিলা এই অনুভূমিক ভাবে থাকার কারণে এটা একটা ভূমিরূপ হিসাবে তৈরি হলো, ঠিক আছে। এটা হলো জিউগেন। আর ইনসেলবার্গ কি? ইনসেলবার্গ হলো বায়ুর ক্ষয়কার্যের শেষ পর্যায়ে যে কঠিন শিলা অবশিষ্ট আকারে থেকে যায় মরুভূমিতে এরকম, ঠিক আছে, ঢিবির আকারে, তখন সেটাকে বলা হয় ইনসেলবার্গ। ইনসেলবার্গ হলো মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে দেখা যায়। জিউগেন মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে লাগে না, এর আগেই দেখা যায়, ঠিক আছে। কঠিন এবং কোমল শিলা অনুভূমিক ভাবে থাকলে জিউগেন তৈরি হয়। আর ইনসেলবার্গ কি তৈরি হয়? কঠিন শিলা উলম্ব ভাবে দাঁড়িয়ে থাকে, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সব শিলা, আর ইনসেলবার্গটা এরকম করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তোমরা টেনে পড়েছো, বুঝতে পারবে। এখানে দিচ্ছি ইনসেলবার্গ কি, বোঝা গেল। এখানে বলছে মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে বিস্তীর্ণ সমভূমির ওপর কঠিন শিলা দ্বারা গঠিত যেসব বিচ্ছিন্ন টিলা বা পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে থাকে তাদের বলা হয় কিনসেলবার্গ। জার্মান শব্দ, একে কি বলা হয়? দ্বীপশৈল। মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে তৈরি হয়, মনে রাখবে। মরু ক্ষয় চক্রের শেষ পর্যায়ে তৈরি হয় পেডিমেন্টের উপরে, পেডিমেন্ট সমভূমির উপর। এর সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবে, মোনাডনক। এটা কি কোথায় তৈরি হয়? মরুভূমিতে তৈরি হয় না, মোনাডনক তৈরি হয় পেনিপ্লেনের ওপর, পেনিপ্লেন সমভূমির ওপর, সমপ্রায় ভূমির ওপর, প্রায় ভূমির ওপর, পেনিপ্লেন সমপ্রায় ভূমি। এটা নদীর ক্ষয়কার্যের ফলে হয়, হ্যাঁ, নদীর ক্ষয়কার্য, নদীর ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে যে সমভূমি তৈরি হয় সেটাকে বলা হচ্ছে পেনিপ্লেন। আর এই পেনিপ্লেনের সমপ্রায় ভূমির ওপর যে কঠিন শিলা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় মোনাডনক। মোনাডনক। বেশ। এরপর আছে মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের কারণ কি? কারণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয়, তাই চূর্ণ বিচূর্ণ হয়ে শিলা বালিতে পরিণত হয়। আর মরু অঞ্চলে উদ্ভিদহীনতা অর্থাৎ গাছপালা কম থাকায় বায়ু বাধাহীন ভাবে প্রচন্ড গতিতে প্রবাহিত হতে পারে। তাই এই দুটো কারণেই মরুভূমি অঞ্চলে সব থেকে বেশি বায়ুর ক্ষয়কার্য হয়। গিরিখাত এবং ক্যানিয়ন কি? গিরিখাত হলো ভি আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলা হয়, আর ক্যানিয়ন হলো আই আকৃতির নদী উপত্যকাকে ক্যানিয়ন বলা হয়, ঠিক আছে। ভি আকৃতির গিরিখাত তৈরি হয় আর্দ্র অঞ্চলে, আর ক্যানিয়ন তৈরি হয় শুষ্ক অঞ্চলে। আর্দ্র অঞ্চলে তৈরি হয় এটা ভি আকৃতির হয়, শুষ্ক অঞ্চলে তৈরি হয় এটা আই আকৃতির হয়। বোঝা গেছে? এখানে জল অনেক কম থাকে, জল কম থাকে, এখানে জল বেশি থাকে, যত দূর পর্যন্ত জল থাকছে। আর এখানে জল একটু কম থাকছে। এখানে গিরিখাতে কি হয়? পার্শ্ব ক্ষয় প্লাস নিম্নক্ষয় দুটোই হয়, নিম্নক্ষয় দুটোই হয়। আর ক্যানিয়নে শুধুমাত্র কি হয়? নিম্নক্ষয় বেশি হয়, ঠিক আছে। পার্থক্য হয়ে গেল। জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন? অর্থাৎ জলপ্রপাত পশ্চাৎ অপসারণ করে কেন? জলপ্রপাত কাকে বলে আমরা জানি। জলপ্রপাত বলতে কি বোঝায়?
দেখো জলপ্রপাত তৈরি হয় এরকম। তাহলে এখানে যখন নদী পড়বে, নদী কেন ক্ষয় হলো না, এটা হলো কঠিন শিলা আছে বলে, এটা কঠিন শিলা আছে বলে। এবার এর উপর দিয়ে নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হয়ে এখানে পড়ছে, পতিত হচ্ছে, নদী এভাবে যাচ্ছে। তাহলে নদী কি করবে, ধীরে ধীরে এই জায়গাটা কি করবে, ক্ষয় করে দেবে। নদী ধীরে ধীরে এই জায়গাটা কি করবে, এই জায়গাটা ক্ষয় করে দেবে। দেখো নদী ধীরে ধীরে এই জায়গাটা কি করবে, ক্ষয় করতে করতে পেছনের দিকে যাবে। কারণ এই কঠিন শিলাটা ক্ষয় তো হবে কিছুটা হলেও, তাই জলপ্রপাত কি হয়, ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যায়। ভবিষ্যতে কোথায় চলে যাবে, ভবিষ্যতে এইখানে চলে যাবে, ভবিষ্যতে এইখানে চলে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, এই কালার করা অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেছে? এটাই হলো মেন কারণ। কারণ ধীরে ধীরে এই যে এই অংশটাও ক্ষয়প্রাপ্ত হবে, এই যে এই অংশটাও ক্ষয়প্রাপ্ত হবে, নদীর জলের স্রোতের তো আঘাত আছে, নিচে পড়বে, নদীর জলের স্রোতের আঘাত পড়বে, একটা হাড়ির মতো গর্ত তৈরি হবে। তাই কি হয়, ধীরে ধীরে পিছিয়ে চলে যায়, দিয়ে এইরকম একটা তৈরি হবে, অর্থাৎ এই জায়গাটা কি হবে, চলে যাবে, এই জায়গাটাও মুছে যাবে, ক্ষয় হয়ে যাবে, বর্তমানে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাই জলপ্রপাত কি হয়, পেছনের দিকে চলে যায়, জলপ্রপাত পেছনের দিকে চলে যায় মানে কি, পশ্চাৎ অপসারণ ঘটে, এই জলপ্রপাত পশ্চাৎ অপসারণ ঘটে। ঠিক আছে, বেশ, এটা পড়ে নেবে। ঠিক আছে, এটা পজ করে একবার পড়ে নেবে, তাহলে দেখবে বুঝে যাবে। একই কথা বলছে, পড়েই দিই। বলছে যখন নদীর পথে কঠিন শিলাস্তরের নিচে নরম বা কোমল শিলাস্তর অবস্থান করে, তখন জলপ্রপাত সৃষ্টি হয়। প্রপাতকূপ সৃষ্টি, ওপর থেকে পতনের সময় জল প্রবলের আঘাতে জলপ্রপাতের নিচে একটি গভীর গর্ত সৃষ্টি করে, যাকে প্রপাতকূপ বলা হয়, এটা আমরা আগেও জেনেছি। কোমল শিলা ক্ষয়, এই প্রপাতকূপের জল ও ঘূর্ণন নিচের নরম শিলাস্তরকে দ্রুত ক্ষয় করে ভেতরে ঢুকিয়ে দেয়। ফলে উপরের কঠিন শিলাস্তরটি কোনো অবলম্বন না পেয়ে কি হয়, ঝুলে থাকে। এরপরে কি হয়, একসময় ঝুলতে থাকা কঠিন শিলাস্তরটি নিজের ভরে ভেঙে নিচে পড়ে যায়। এইভাবে জলপ্রপাতটি আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে গিয়ে নদীর উৎসের দিকে সরে আসে। এটা হলো ধস এবং পশ্চাৎ অপসারণ। যেমন নায়াগ্রা জলপ্রপাত প্রতি বছরে 1 মিটার করে পেছনের দিকে সরে যাচ্ছে। তারপর প্রশ্ন দিয়েছে, সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন? কারণ বদ্বীপ সৃষ্টি হতে গেলে নদী যদি খরস্রোতা হয়, তাহলে অনেকটা স্পিডে সমুদ্রের সঙ্গে মেশে, যার ফলে পলি থিতিয়ে পড়ার সুযোগ পায় না। সমুদ্রের গভীরতা যদি বেশি হয়, তাহলে বদ্বীপ গঠনের পলিবালি জমে সমুদ্রের উঁচুতে উঠতে পারে না, বদ্বীপ জাগে না। যদি সমুদ্রের যেখানে নদী পতিত হচ্ছে, সেখানে যদি সমুদ্রের গভীরতা বেশি হয়, তারপরে যদি নদীতে তীব্র জোয়ার ভাটার টান থাকে, তাহলে পলি সমুদ্রের অনেকটা ভেতরে চলে যায়। আর যদি নদী পলিমুক্ত থাকে, তাহলে তৈরি হয় না। ঠিক আছে, তারপরে দিয়েছে পলল শঙ্কু এবং পলল ব্যাজনী কি, নদী পার্বত্য ঢাল অতিক্রম করে, এরকম নদী পার্বত্য ঢাল অতিক্রম করে যখন হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করে, এটা নদী পার্বত্য ঢাল অতিক্রম করে হঠাৎ করে সমভূমিতে প্রবেশ করলো, তখন নদী কি করছে, পলিবালিগুলো পলিবালিগুলো এইখানে এরকম করে জমা করে। আর একটু বড় করি তাহলে ভালো হয়। তাহলে পলিবালিগুলো এরকম করে জমা করছে, দেখাই। হ্যাঁ, এটা নদী নামলো, এই জায়গা দিয়ে নদী এইভাবে ছড়িয়ে যাচ্ছে সমভূমিতে প্রবেশ করেছে বলে। আর পলিগুলো যেগুলো নিয়ে এসেছিল, সেটা এইখানে এরকম করে জমা করছে। ঠিক আছে, এইটা যখন হাত পাখার ন্যায় তৈরি হয়, হাত পাখার মতো তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হয়, সরি, এই মৃদু ঢালু যে সমভূমি তৈরি করলো, এটাকে বলা হচ্ছে কি, পলল শঙ্কু। আর যদি হাত পাখার মতো তৈরি হয়, ত্রিকোণাকার হয়, তখন হাত পাখার মতো আকার ধারণ করে, তখন তাকে বলা হয় পলল ব্যাজনী। পলল শঙ্কু মানে মৃদু ঢালু এই যে সমভূমি তৈরি করলো নদী, নদী পলিবালি গুলো এখানে ফেলে দিল,
আর নদী এরকম ভাগ ভাগ হয়ে বেরিয়ে গেল। তাই এটা কি বলা হচ্ছে কি পলল শঙ্কু। এটাকে বলা হচ্ছে কি পলল শঙ্কু, আর এটা হাত পাকার মতো হলে এটাকে বলে পলল ব্যজনী। এরপরে প্রশ্ন দিয়েছে ধনুক আকৃতি ও পাখির পায়ের বদ্বীপ। ধনুক আকৃতির বদ্বীপ মনে রাখবে যখন সমুদ্রের যখন সমুদ্র যে শক্তি এবং সমুদ্রের শক্তি এবং নদীর শক্তি সমান হবে, তখন তৈরি হয় এরকম ধনুক আকৃতি বদ্বীপ তৈরি হয়। নদীর শক্তি অর্থাৎ নদীও পলিবালিগুলোকে সমুদ্রের দিকে ঠেলছে, সমুদ্রও ঠেলছে, দিয়ে এরকম ধনুক আকৃতি বদ্বীপ তৈরি হয়। ঠিক আছে। আর নদীটা কেমন থাকে, নদীটা এই বরাবর এসে সমুদ্রের দিকে যেতে চায়। ঠিক আছে, এটা হলো ধনুক আকৃতির বদ্বীপ। আর এরপর আছে পাখির পায়ের মতো বদ্বীপ। নদী কি করে পাখির পায়ের মতো বদ্বীপে কি হবে, এটা হলো ধনুক আকৃতি বদ্বীপ, নদীর শক্তি সমান, এটা হলো ধনুক আকৃতি বদ্বীপ। আর পাখির পায়ের মতো বদ্বীপ কেমন হবে, যে পলিবালিগুলো এরকম করে নদী অনেকটা সমুদ্রের গভীরে প্রবেশ করাবে। অনেকটা গভীরে নিয়ে যাবে, তাহলে এখানে কি হবে, নদীর শক্তি বেশি, নদীর শক্তি বেশি সমুদ্রের তুলনায়। এটাকে বলে পাখির পায়ের মতো বদ্বীপ। ঠিক আছে, মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো বদ্বীপ বলা হচ্ছে। চিত্র সহ স্ট্যাক ও স্ট্যাম্পের পার্থক্য। স্ট্যাক ও স্ট্যাম্প হলো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যখন ভূমিরূপ, এটা হলো স্ট্যাক ও স্ট্যাম্প। যখন বড় আকারে তৈরি থাকে, এরকম টিলা যখন বড় আকারে দাঁড়িয়ে থাকে সমুদ্রের ক্ষয়কার্যের শেষ পর্যায়ে, তখন তাকে বলা হয় স্ট্যাক। আর যখন ক্ষয়কার্যের ফলে ছোট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় স্ট্যাম্প। তখন সেটাকে বলা হয় কি স্ট্যাম্প। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। বেশ, যৌগিক হুক এবং স্তম্ভলো। স্তম্ভলো বলতে কি বোঝায়, স্তম্ভলো হলো এটা হলো উপকূল পাড়, এটা ছোট্ট একটা দ্বীপ। এই ছোট্ট দ্বীপকে যখন কোনো স্থলভাগ যুক্ত করছে, এটাকে বলা হয় টম্বলো। ঠিক আছে। আর যৌগিক হুক স্পিড মানে কি বোঝায়, তাহলে এই যে দ্বীপটাকে যোগ করছে টম্বলো, এটা হলো টম্বলো। ঠিক আছে, এইটা হলো টম্বলো। আর এটা একটা স্পিড, এটা আর একটা স্পিড, দিয়ে দেখতে পাচ্ছ যে দুটো জয়েন হয়ে গেছে, এটাকে বলা হয় এক এক, এটা হলো একটা হুক স্পিড। আর যখন আর একটা স্পিড এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন সেটাকে বলবো যৌগিক হুক স্পিড। এটাকে বলবো তখন যৌগিক হুক স্পিড। কিভাবে তৈরি হয়, সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে। সমুদ্র তরঙ্গ সঞ্চয়ের ফলে ভূমিরূপ। ঠিক আছে, এই যে এইগুলো হলো পলিবালিগুলো জমা হয়ে এরকম
হয়েছে। বেশ, তাহলে এই টোটালটা কিন্তু সমুদ্র, এই যে টোটালটা সমুদ্র, এই টোটালটা সমুদ্র, ঠিক আছে। আর এটা হলো উপকূলের পাড়, এটা হলো উপকূলের পাড়। এরপর বলেছে গৌড়। তোমরা জানো যে মাশরুম রক বলতে কি বোঝায়, যে মরুভূমিতে যদি কঠিন এবং কোমল শিলা উলম্বভাবে অবস্থান করে, তখন দুপাশ থেকে বায়ু প্রবাহ এসে এটাকে ক্ষয় করে দেবে, কিন্তু ওপরটা কঠিন শিলা থাকায় ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে। এটা দূর থেকে দেখে মনে হয় ভেঙের ছাতার ন্যায় ভূমিরূপ বা গৌড়। বারখান ও শিব বালিয়াড়ি বলতে কি বোঝো? বারখান বালিয়াড়ি হলো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, ঠিক আছে। বারখান এইরকম হয়, ঠিক আছে। বারখান বালিয়াড়ি হলো এইরকম, বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে, তাহলে ঢাল এরকম ঢাল হচ্ছে এটা, এটা হলো অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি। বায়ু এই দিক থেকে বায়ু এইদিকে যাবে, এটা হলো বারখান। আর শিব বালিয়াড়ি মানে কি বোঝায়? এরকম করে শৈলশিরার মতো বালি জমা হবে মরুভূমিতে, এটাকে বলা হয় কি? শিব বালিয়াড়ি। শিব বালিয়াড়ি হলো বালির পাহাড়। আর বারখান বালিয়াড়িতে কি থাকবে? দুটো শিং, দুটো শিং থাকবে, হ্যাঁ। আর এটা কেমন থাকবে? তলোয়ারের মতো। বারখান বালিয়াড়ি শিং থাকবে, অর্ধচন্দ্রাকৃতি, আর বায়ুর তির্যক ভাবে গড়ে তুলবে, তির্যক, তির্যক বায়ু প্রবাহ দ্বারা হবে। আর এটা সমান্তরাল, সমান্তরাল বায়ু প্রবাহ হবে, বায়ুর গতিপথের সমান্তরাল, হ্যাঁ। এই যে এদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সমান্তরালে, আর এটা বায়ুর তির্যক। তাহলে বারখান বালিয়াড়ি অর্ধচন্দ্রাকৃতি, শিং থাকবে, তির্যক ভাবে গড়ে উঠবে, অর্ধচন্দ্রাকৃতি। আর শিব বালিয়াড়ি কি হবে? তলোয়ারের মতো সমান্তরালে থাকবে বায়ুর, আর এটা বালির পাহাড়ও বলা হচ্ছে। ঝুলন্ত উপত্যকা কিভাবে তৈরি হয়? ঝুলন্ত উপত্যকা তৈরি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে, ঠিক আছে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা তৈরি হয়। আমি আঁকছি, দেখো। দেখো, এটা একটা হিমবাহ, এটা একটা হিমবাহ, ঠিক আছে। আর এই হিমবাহটা নিচে নামছে, এইভাবে নিচে নামছে। আর নিচে আছে এইখানে প্রধান হিমবাহ, এটা হলো প্রধান হিমবাহ। এটা হলো প্রধান হিমবাহ। এই প্রধান হিমবাহের সঙ্গে মিশছে। এই প্রধান হিমবাহটা উঁচুতেই ছিল, কিন্তু প্রধান হিমবাহটা ক্ষয়প্রাপ্ত করে নিচু হয়ে গেছে জায়গাটা, প্রধান হিমবাহ ক্ষয়প্রাপ্ত করে নিচু হয়ে গিয়েছে, ঠিক আছে। আর উপহিমবাহগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে কি প্রধান হিমবাহের সঙ্গে ঝুলছে, দূর থেকে দেখে মনে হচ্ছে প্রধান হিমবাহের সঙ্গে ঝুলছে, তাই এটাকে কি বলা হয়? ঝুলন্ত উপত্যকা। তাই এটাকে বলা হচ্ছে কি? ঝুলন্ত উপত্যকা। এই যে এটা বোঝা গেছে ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝায়? এটা হলো ঝুলন্ত উপত্যকা। এই যে এরকম করে ঝুলছে, তীরটা দিয়ে দেখাচ্ছি, ঝুলছে, দেখো। অশুক্রাকৃতি হ্রদ এর আগে পড়ানো হয়েছে। যখন নদী আঁকা বাঁকা গতিপথে প্রবাহিত হয়, তখন নদীর একটা অংশ বিচ্ছিন্ন হয়ে এই জায়গায় পড়ে থাকে, ঠিক আছে। দাঁড়া, একটু ভালো করে এঁকে দিই। তাহলে নদীর একটা অংশ আঁকা পাকা গতিপথের অংশই একটা পড়ে থাকে এরকম করে, এরকম পড়ে থাকে। আর নদী কি করে? নদী সোজাভাবে চলে যায়, এটাই বলা হয় কি? অশ্বক্রাকৃতি হ্রদ। বোঝা গেছে?
এবার 5 মার্কসের প্রশ্ন আছে, নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ। নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ, ঠিক আছে। ক্ষয়ের ফলে 3টে ভূমিরূপ, আই এবং ভি আকৃতির উপত্যকা বলে দিয়েছি, গিরিখাত ক্যানিয়ন কাকে বলে সেটাও বলে দিয়েছি, জলপ্রপাত কাকে বলে সেটাও বলে দিয়েছি। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পলল শঙ্কু পলল বেজনী বলা কাকে কিভাবে তৈরি হয় বলে দিয়েছি। তারপরে প্লাবন ভূমি কোথায় তৈরি হয়, যে নদীর একবারে কাছাকাছি অঞ্চলে প্রত্যেক বছর বন্যা হওয়ার কারণে যে নতুন পলি জমা হয়, তখন সেটাকে বলা হয় কি প্লাবন ভূমি। তাহলে এই যে এই জায়গায় কি তৈরি হয়, নতুন পলি বন জমা হচ্ছে, এটাকে বলা হয় কি প্লাবন ভূমি। আর নদীর এই যে এই জায়গাতে কি হচ্ছে, পলি জমে এরকম উঁচু জায়গা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় কি স্বাভাবিক বাঁধ। এই যে এই জায়গাটাকে বলা হবে কি স্বাভাবিক বাঁধ। প্রত্যেক বছর যে জায়গায় নদীতে বন্যা হয় সেইখানে তৈরি হয় প্লাবন ভূমি, আর প্লাবন ভূমির থেকে নদীর দুই সাইডে পলি জমতে জমতে উঁচু হয়ে যায়, সেটাকে বলা হয় কি স্বাভাবিক বাঁধ। আর বদ্বীপ কিভাবে তৈরি হয় আমরা জানি সবাই, যে নদীতে যখন যখন সমুদ্রে গিয়ে পতিত হয়, তখন নদীতে মধ্যে থাকা যত পলিবালি জমে কি তৈরি হয়, বদ্বীপ তৈরি হয়। তাহলে এইগুলো কিন্তু বলে দিয়েছি, পলল শঙ্কু পলল বেজনী এই যে একটু আগে বললাম, ঠিক আছে, পলল শঙ্কু পলল বেজনী এই যে এখানে বললাম, তাই আর এখানে বললাম না, ঠিক আছে। নদীর সঞ্চয় কার্যের ফলে তৈরি হয়। তারপরে এখানে গিরিখাত ক্যানিয়নও বলে দিয়েছি, তাই না, গিরিখাত ক্যানিয়ন বলে দিয়েছি। এই যে এখানে দেখো, এই যে গিরিখাত ক্যানিয়ন বলে দিলাম এখানে। তারপরে সমুদ্র তরঙ্গের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপ। সামুদ্রিক গুহা, সামুদ্রিক গুহা কিভাবে তৈরি হয়, সমুদ্রের তরঙ্গের আঘাতে। একটা হলো গুহা, একটা ভৃগু তৈরি হয়, একটা গুহা তৈরি হয়, স্ট্যাকোস্ট্যাম তৈরি হয়। স্ট্যাকোস্ট্যাম বলা হয়ে গেছে, গুহা আর ভৃগুটা বলবো। দেখো এটা হলো সমুদ্রের পার, এই যে সমুদ্র এটা। এবার সমুদ্র তরঙ্গের আঘাতে কি হবে, এই জায়গাটা ক্ষয়ে যাবে। এই জায়গাটা ক্ষয়ে গিয়ে কেমন তৈরি হবে, এই যে সমুদ্র তরঙ্গ আঘাত লাগছে, ক্ষয়ে গিয়ে এই জায়গাটা এরকম করে গুহার ন্যায় তৈরি হয়ে যাবে। সরি, প্রথমে ভৃগু তৈরি হবে, প্রথমে এরকম করে ভৃগু তৈরি হবে, এটাকে বলা হয় ভৃগু। খাড়া ঢালু অংশ তৈরি হবে, এটাকে বলা হয় ভৃগু। তাই বলছে সমুদ্রের ঢেউয়ে খাড়া উপকূলের নিচে আঘাত করলে নিচের অংশ ক্ষয়ে গিয়ে গর্ত হয় এবং উপরের অংশ ঝুলে থাকে, একে সমুদ্রের ভৃগু বলা হয়, ঠিক আছে। এই যে এই অংশটা সমুদ্রের ভৃগু, এই অংশটা সমুদ্রের ভৃগু। আর সামুদ্রিক গুহা কোনটা, সামুদ্রিক গুহা হলো এই ভৃগুটা যখন আরো বড় হয়ে যায়, অর্থাৎ এইরকম যখন হয়ে যাবে, এইরকম যখন হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় কি সামুদ্রিক গুহা, ঠিক আছে। এটাকে বলা হয় সামুদ্রিক গুহা, যে এটাকে বলা হচ্ছে কি সামুদ্রিক গুহা। আর স্ট্যাম কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, করতে হবে কিন্তু, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখো, করতে হবে। আর স্ট্যাম কিভাবে তৈরি হয়, স্ট্যাম এটা সমুদ্রের অংশ, সমুদ্রে ক্ষয়প্রাপ্ত না হয়ে দাঁড়িয়ে থাকা অংশকে বলা হয় স্ট্যাম, বড় আর ছোট হয়ে থাকলে সেটাকে বলা হয় স্ট্যাম। এটা হলো 1 নম্বর স্ট্যাক, এটা হলো 2 নম্বর, সরি, এক নম্বরটা হলো স্ট্যাক আর 2 নম্বরটা হলো স্ট্যাম্প, বুঝা গেছে। এই যে এখানে ক্ষয়প্রাপ্ত না হয়ে দাঁড়িয়ে থাকছে, এটা বড় আকারে, এটাকে বলা হয় স্ট্যাক, আর ছোট আকারে হলে সেটাকে বলা হবে স্ট্যাম্প। এরপরে দেখো আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টে ভূমিরূপ। গৌড় কি করে তৈরি হয় সেটা আমরা পড়ে নিয়েছি এর আগেই, ঠিক আছে। এই ইনসেলবার্ট কি করে তৈরি হয় সেটাও দেখে নিয়েছি, মরুক্ষয় চক্রের শেষ পর্যায়ে কঠিন শিলা আকারে দাঁড়িয়ে থাকে।
আর ইয়ারদাং কি করে তৈরি হয়? ইয়ারদাং কঠিন এবং কোমল শিলা, এটা কঠিন শিলা আর এটা কোমল শিলা। এটা কঠিন শিলা, এটা কোমল শিলা। কঠিন এবং কোমল শিলা যদি উলম্ব ভাবে থাকে তখন বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এরকম ভাবে কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। বড় করে ছবিটা ভালো হবে। এরকম কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় আর কঠিন শিলা দাঁড়িয়ে থাকে এরকম করে। হ্যাঁ, এটাকেই বলা হয় কি? এটাকে বলা হয় ইয়ারদাং। ইয়ারদাং ওয়াই দিয়ে মনে রাখবে। ইয়ারদাং আর জিউগেনের মধ্যে গুলিয়ে ফেলবে না। ইয়ারদাং উলম্ব ভাবে থাকে আর জিউগেনে অনুভূমিক ভাবে থাকে। ঠিক আছে, তাহলে এটা কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত হয়নি, কিন্তু কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। এই যে এই অংশটা দেখো, এই পার্টটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, এটাকেই বলা হয় কি? ইয়ারদাং। ঠিক আছে। এরপরে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ আমরা পড়ে নিয়েছি। বারখান কি করে তৈরি হয়, শিব বালিয়ারি কি করে তৈরি হয়, আর লোয়েস বলতে কি বোঝায়? যে এটা মরুভূমির একটা অংশ, এই পার্টটা, এটা মরুভূমি, এই অংশটা মরুভূমি আর এই পার্টটা আর্দ্র অঞ্চল। তাহলে এই মরুভূমি থেকে বালি যখন এইদিকে যাবে তখন আর্দ্র অঞ্চলের সংস্পর্শে এসে, বালিগুলো যখন উড়ে যাচ্ছে আর্দ্র অঞ্চলের সংস্পর্শে এসে, হলুদ কণা যে বালিগুলো উড়ে গেছিল সেগুলো এখানে জমা হবে। অর্থাৎ মরুভূমির বালিগুলো এখানে এসে জমা হলো কেন? আর্দ্র অঞ্চলের সংস্পর্শে আসার জন্য। কারণ আর্দ্র অঞ্চলের সংস্পর্শে এসে বালি কণাগুলো ধীরে ধীরে কোথায় থিতিয়ে বসলো? এই আর্দ্র অঞ্চলে থিতিয়ে বসলো। এটা হলো লোয়েসের। কাকে বলে? লোয়েস কথার অর্থ কি? স্থানচ্যুত বস্তু। মনে রাখবে, স্থানচ্যুত বস্তুকে লোয়েস বলা হয়। ঠিক আছে, বেশ। নদী ও হিমবাহের মিলিত কার্যের ফলে ভূমিরূপ, এই প্রশ্নটা আমি সেটে করিয়েছি। আমি যে 3টে সেট করেছি এই প্রশ্নটা একবার করিয়েছি, তাই আর দ্বিতীয়বার করালাম না। ঠিক আছে, তারপরে আছে বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ। মরুভূমি অঞ্চলে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তাকে বলা হয় ওয়াদি। শুষ্ক নদী উপত্যকায় কি হয়? মরুভূমির উপর দিয়ে নদী বেশি দূর প্রবাহিত হতে পারে না, তাই শুষ্ক নদী, যে জল কম থাকে বলে নদী তাড়াতাড়ি শুকিয়ে যায়, বালির মধ্যে হারিয়ে যায়, কিন্তু নদীর যে খাত সেটা তখনও রয়ে যায়, এটাকে বলা হয় ওয়াদি। আর পেডিমেন্ট বলতে কি বোঝায়? মরুভূমিতে এরকম উঁচু উঁচু জায়গা থেকে নদী নেমে আসে এই একটা প্লায়া হ্রদের কাছাকাছি জায়গায়। তাহলে এই যে নদী যে নেমে আসছে, এই বরাবর যে নদী নেমে আসছে, এখানে পলিবালি জমা হয়ে যে মৃদু ঢালু সমভূমি তৈরি করছে, যে মৃদু ঢালু সমভূমি তৈরি করছে, এটাকে বলা হয় কি? পেডিমেন্ট। এটাকে বলা হয় পেডিমেন্ট। আর আর এইখানে আর একটু মৃদু ঢালু সমভূমি তৈরি হলো প্লায়া হ্রদের দুই সাইডে, এটাকে বলা হয় কি? এই দুটো অংশকে বলা হয় বাজাদা। ঠিক আছে, নদী এখান দিয়ে যাচ্ছে, এই জায়গা দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। তাহলে নদী নদী সাধারণভাবে বলা হয় না, এটাকে কি বলা হয়? প্লায়া হ্রদ বলা হয়। মনে রাখবে, প্লায়া হ্রদ। আর নদী কোনগুলো? নদী হলো স্পেশালি এইগুলো, এই যে নদী এইগুলো। ঠিক আছে, এটাও প্লায়া, পেডিমেন্ট, এটাও পেডিমেন্ট। বেশ, বাজাদা প্লায়া হ্রদ বোঝা গেল। তাহলে এখানে দেখো যে পেডিমেন্ট মরু পাহাড়ের পাদদেশে বায়ু জলাধারার আর যে সৃষ্ট যে শিলাময় ঢালু সমভূমি তৈরি হলো, তাহলে এটা কি? শিলাময় ঢালু সমভূমি, এটাকে বলা হয় পেডিমেন্ট। আর বাজাতে কি? একাধিক পলল ব্যাজনী বা পলল শঙ্কু যুক্ত হয়ে পেডিমেন্টের নিচে যে পলল সমভূমি তৈরি হয়
তখন সেটাকে বলা হয় কি? তখন সেটাকে বলা হয় বাজাদা। বেশ, হয়ে গেছে। তাহলে আমাদের বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ হয়ে গেল। এরপরে আছে আমাদের চ্যাপ্টারের নাম কি? ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে কিছু প্রশ্ন আছে, সেইগুলো আমরা জানবো এবার। ঠিক আছে, তারপরে হবে বায়ুমণ্ডল। বেশ, ক্ষয়চক্রটা করিয়ে দিই। প্রথম প্রশ্ন আছে যে ক্ষয়চক্র বলতে কি বোঝায়? ক্ষয়চক্র বলতে বোঝায় যে কোনো ভূমিভাগ দীর্ঘ সময়কালকে, ক্ষয়চক্র বলতে একটি দীর্ঘ সময়কালকে বোঝায় যার মাধ্যমে কোনো ভূখণ্ড তার উত্থানের পর থেকে প্রাকৃতিক শক্তি, নদী, বায়ু কার্যের পরে ক্ষয়প্রাপ্তি উচ্চভূমি থেকে নিচু সমভূমিতে বা প্রায় সমভূমিতে পরিণত হয়। উইলিয়াম মরিস ডেভিস এর প্রথম প্রবক্তা। ধরে নাও কোনো একটা ভূমিভাগ এরকম ছিল, এরকম একটা ভূমিভাগ, ঠিক আছে, এর ঠিক পরেই ছিল এটা সমুদ্র তল। এবার এই ভূমিভাগটা যদি উত্থিত হয়ে যায়, এই ভূমিভাগটা যদি এরকম উত্থিত হয়ে যায় আর সমুদ্র সমতল যদি এখানে থাকে, তাহলে ভূমিভাগটা কি চাইবে? ভূমিভাগটা চাইবে যে এতখানি পর্যন্ত যতদিন না আসছি, লাল ডটের পর্যন্ত যতক্ষণ না আসছি, ততক্ষণ কি হবে? ক্ষয়চক্র চলতে থাকবে। ধরে নাও সমুদ্র তল এতখানি, তাহলে সমুদ্র তল এতখানি, এই লাল ডট পর্যন্ত যতদিন না ক্ষয়প্রাপ্ত হচ্ছে ততদিন ক্ষয়কার্য চলবে। এই ক্ষয়কার্য কে করে? এই ক্ষয়কার্য করে নদী। ঠিক আছে, যতদিন এই সমুদ্র পৃষ্ঠ বরাবর আসছে ততদিন ক্ষয়চক্র চলবে। তাই এই সমুদ্র পৃষ্ঠটাকে কি বলা হয়? ক্ষয়চক্রের শেষ সীমানা। এই যে এই দাগটা হলো পার্পল কালার, এই দাগটা হলো সমুদ্র ক্ষয়চক্রের শেষ সীমা। ঠিক আছে, এই ভূমিভাগটা কি হয়ে গেল? উত্থিত হয়েছে বলেই, এই ভূমিভাগটা উত্থিত হয়েছে বলেই ক্ষয়চক্র শুরু হলো। কে কে ক্ষয় করে? নদী, বায়ু, হিমবাহ, আরো অনেক প্রাকৃতিক শক্তি আছে, ক্ষয় করতে পারে। ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝায়? ইম্পর্টেন্ট প্রশ্ন। যে গঠন, প্রক্রিয়া এবং সময়কে ডেভিস কি বলেছে? ত্রয়ী বলেছে। কারণ কোনো অঞ্চলে ভূমিরূপের তিনটি বিষয়ের উপর নির্ভর করে। গঠন অর্থাৎ শিলার প্রকৃতি ও বিন্যাস কেমন, তার উপর ক্ষয়চক্র কতটা দ্রুত হবে বা ধীরে হবে সেটা নির্ভর করে। প্রক্রিয়া মানে আবহাওয়া ও ক্ষয়ের শক্তি, মানে নদী, হিমবাহ, বায়ু কতটা শক্তি নিয়ে কাজ করতে পারছে। আর সময় বা পর্যায় কতদিন ধরে কোনো একটা ক্ষয়চক্র চলছে, অর্থাৎ যৌবন, পরিণত, বার্ধক্য, এই যে তিনটি পর্যায়ে চলছে, এটা কতদিন ধরে চলছে ক্ষয়চক্রটা। ঠিক আছে, এটাই হলো ডেভিসের ত্রয়ী। তারপর আছে স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবক্তাকে। আমরা জানি উইলিয়াম মরিস ডেভিসকে স্বাভাবিক ক্ষয়চক্রের প্রবক্তা বলা হয়। নদীর ক্ষয়চক্র সারা পৃথিবীতে বেশি থাকায় নদীর ক্ষয়চক্রকে বলা হয় কি? স্বাভাবিক ক্ষয়চক্র। ক্ষয়ের শেষ সীমা কাকে বলা হয়? সমুদ্রপৃষ্ঠকে। এই যে এখানে যে সমুদ্রপৃষ্ঠ লিখলাম, এই যে এটাই হলো ক্ষয়ের শেষ সীমা। ঠিক আছে, এটা হলো ক্ষয়ের শেষ সীমা, এতদূর পর্যন্ত ক্ষয়চক্র সম্পন্ন হবে। জে.ডব্লিউ. পাওয়েল প্রথম এই শব্দটা দিয়েছিল, পাওয়েল। ক্ষয়চক্রের বাধা বলতে কি বোঝায়? যে ক্ষয়চক্র চলতে চলতে হঠাৎ করে ভূমিভাগের উত্থান বা নিমজ্জন হলে তখন কি হয়? ক্ষয়চক্র পুনরায় নতুন করে শুরু হয়ে যায়। অর্থাৎ বার্ধক্য পর্যায়ে চলছিল, নদী ধীরে ধীরে ক্ষয় করছিল, কিন্তু হঠাৎ করে যখন বার্ধক্য পর্যায়ে থাকার সঙ্গে সঙ্গে হঠাৎ করে যখন ভূমিভাগ উত্থিত হয়ে যাবে, ভূ আন্দোলনের জন্য যখন ভূমিভাগ উত্থিত হয়ে যাবে, সমুদ্র পৃষ্ঠের পরিবর্তন হবে, তখন পুনরায় ক্ষয়ের তীব্রতা বেড়ে যায় বা ভূখণ্ড নতুন করে উচ্চতা পায়, তবে ক্ষয়চক্রের কি হয়? ব্যাঘাত হয়। ঠিক আছে, নতুন করে আবার যদি উত্থিত হয়ে যায় ভূখণ্ড, তখন সেটাকে বলা হয় কি? ক্ষয়চক্রের বাধা। সমপ্রায় ভূমি কাকে বলে? একটু আগেই বললাম আমরা যে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে সমান ভূমি তৈরি হয়, ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে প্রায় সমতল ভূমি তৈরি হয়, তখন তাকে বলা হয় সমপ্রায় ভূমি। আর এর উপরে কঠিন শিলা যদি এরকম করে দাঁড়িয়ে থাকে, তখন সেটাকে বলা হয় কি? মোনা ডনক। তখন সেটাকে বলা হয় কি? মোনা ডনক। ঠিক আছে, মোনা ডনক আর ইনসেলবার্জের পার্থক্য আমরা পড়িয়ে দিয়েছি আগে। ঠিক আছে, ইনসেলবার্জ আর মোনা ডনকের পার্থক্য পড়িয়ে দিয়েছি।
পেডিপ্লেন আর পেনিপ্লেন বলতে কি বোঝায়? পেডিপ্লেন তৈরি হয় শুষ্ক অঞ্চলে আর পেনিপ্লেন তৈরি হয় আর্দ্র অঞ্চলে। শুষ্ক অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি হয় আর আর্দ্র অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে। পেডিপ্লেন হলো সমপ্রায় ভূমি, পেনিপ্লেন হলো সমপ্রায় ভূমি। ঠিক আছে, মেন পার্থক্য কি? শুষ্ক অঞ্চলে যে সমপ্রায় ভূমি তৈরি হয় তাকে বলা হয় পেডিপ্লেন, আর আর্দ্র অঞ্চলে যে সমপ্রায় ভূমি তৈরি হয় তাকে বলা হয় পেনিপ্লেন। নদী ও মরু ক্ষয়চক্রের দুটি পার্থক্য কি হবে? নদী ও মরু ক্ষয়চক্রের পার্থক্য: নদীতে ক্ষয়চক্রের শেষ সীমা কি? নদীর ক্ষয়চক্রের শেষ সীমা সমুদ্রপৃষ্ঠ, আর মরু ক্ষয়চক্রের শেষ সীমা প্লায়া হ্রদ। ক্ষয়চক্রের শেষ সীমা নদী ক্ষয় প্লায়া হ্রদ হয়ে গেল। নদী ক্ষয়চক্রে নদীর ভূমিকায় প্রধান হয়। ঠিক আছে, আর যেখানে মরু ক্ষয়চক্র, শুষ্ক অঞ্চলে মূলত বায়ু ও সাময়িক জলাধারা মিলিত কার্য ঘটে। নদী ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেনিপ্লেন গঠিত, আর মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিপ্লেন গঠিত হয়, যেটা একটু আগেই বোঝালাম। আর সমুদ্রপৃষ্ঠ হলো নদী ক্ষয়চক্রের শেষ সীমা, ক্ষয়চক্রের শেষ সীমা, আর এটা প্লায়া হ্রদ হলো ক্ষয়চক্রের শেষ সীমা। বেশ। গতিশীল ও স্থিতিশীল পুনর্জীবন লাভ বলতে কি বোঝায়? গতিশীল পুনর্জীবন লাভ বলতে বোঝায়, পুনর্জীবন লাভ হলো নদী যখন পুনরায় আবার নতুন করে ক্ষয় করার ক্ষমতা ফিরে পায় তখন তাকে বলা হয় পুনর্জীবন লাভ। গতিশীল পুনর্জীবন লাভ বলতে বোঝায় যখন সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে যায় ভূ আলোড়নের ফলে কোনো অঞ্চল, তখন নদীর ক্ষয় ক্ষমতা বেড়ে যায়, তাকে বলা হয় গতিশীল পুনর্জীবন লাভ। আর স্থিতিশীল পুনর্জীবন লাভ বলতে কি বোঝায়? কোনো কারণ ছাড়াই নদীর বোঝা কমলে বা জলের পরিমাণ বাড়লে নদীর ক্ষয় করার শক্তি বেড়ে যায়, তাকে বলা হয় স্থিতিশীল পুনর্জীবন লাভ। এখানে নদীর জল বেড়ে যায়, নদীর জল বেড়ে যায় আরে বা বোঝা কমে। আর এখানে কি হয়? যে ভূ উত্থান হয়। ভূ উত্থান হয়, ঠিক আছে, উঁচু হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কি? গতিশীল পুনর্জীবন লাভ। সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে যায় তখন সেটাকে বলা হয় কি? গতিশীল পুনর্জীবন লাভ। বোঝা গেছে? এরপর আছে উপত্যকার মধ্যে উপত্যকা। এটা আমি কোশ্চেনের যে সেট 3টে আলোচনা করেছি সেখানে করে এসেছি। নদী মঞ্চ আলোচনা করে এসেছি। যেহেতু এগুলো আগের কোশ্চেন সেটে আলোচনা করেছি তাই আর আলোচনা করলাম না। নদী গ্রাসটা বলতে কি বোঝায়? একটা প্রধান নদী, এটা এইদিকে যাচ্ছে, প্রবাহিত হচ্ছে, আর একটা নদী এর হলো এটা হলো এর উপনদী। ঠিক আছে, আর এখান দিয়ে যাচ্ছে আর একটা নদী এইদিকে যাচ্ছে। ঠিক আছে, এরকম করে যাচ্ছে। এরপরে কি হয়? এটা আর একটা এর উপনদী। এই যে নদীটা এইটুকু যখন ক্ষয় করে ফেলবে, এই অংশটা যখন ক্ষয় করবে, মস্তক বরাবর ক্ষয় করলো, অর্থাৎ নদী তার উৎস অঞ্চলের দিকে ক্ষয় করছে, এই উপনদীটা যদি ক্ষয় করে ফেলে তাহলে এই অংশটার যে জল, এই অংশটার জল এখন এই দিকে যাবে, এই দিকে প্রায় শুকিয়ে যাবে। ঠিক আছে, ধরে দেখো দেখো এই ব্লু কালারের এই অংশটা দিয়ে নদীর জল এবার এই নদীতে চলে আসবে। এই যে এই নদীটা এর সঙ্গে অ্যাটাচই ছিল, কিন্তু এই নদীর সঙ্গে এখন এই মুহূর্তে নদী গ্রাসের জন্য মিশে যাওয়ার কারণে তাহলে এ নদীর জল
টোটাল জলটা কোথায় চলে আসবে? এইখান দিয়ে চলে আসবে, এই নদীর জলটা এখান দিয়ে টোটাল চলে আসবে। এটাকে বলা হয় কি নদী গ্রাস। একটা নদী আর একটা নদীর জলকে গ্রাস করে নিচ্ছে, এটাকে বলা হয় নদী গ্রাস। তাহলে এই যে এই অংশটা হলো নদী গ্রাসের পয়েন্ট, নদী গ্রাসের অঞ্চল। কি কারণে হলো? মস্তক ক্ষয়ের জন্য হয়, মস্তক ক্ষয়, নদীর মস্তক ক্ষয়ের জন্য হয়। দেখো, পুনর্জীবন লাভের ফলে নদী যখন তার পুরনো উপত্যকাকে গভীরে কাটে, তখন পুরনো উপত্যকার অবশিষ্টাংশ নদীর দুই তীরে ধাপের মতো অবস্থান করে। একে নদী মঞ্চ বলে। সেটা তো আগেই হয়েছে, ভুল বললাম এটা, সরি। এটা হলো নদী গ্রাস। যখন কোনো শক্তিশালী নদী মস্তকমুখী ক্ষয়ের মাধ্যমে তার পার্শ্ববর্তী কোনো দুর্বল নদীর উজানের অংশকে দখল করে নিজের খাতে প্রবাহিত করে, তখন তাকে বলা হয় কি নদীগ্রাস। এটা মূলত যৌবন অবস্থায় ঘটে। এটা মূলত কখন ঘটে? যৌবন অবস্থায় ঘটে। এরপর আছে নিকবিন্দু। এরপর আছে নিকবিন্দু। এই নিকবিন্দু পড়ানো হয়ে গেছে, আগে প্রশ্ন সেটে আলোচনা করেছি আমি। নতুন ঢাল এবং পুরনো ঢালের সংযোগস্থলকে কি বলা হয়? নিকবিন্দু বলা হয়। নদীর নতুন ঢাল এবং পুরনো ঢালের সংযোগস্থলকে নিকবিন্দু বলা হচ্ছে। বেশ। পর্যায়ন তোমরা মাধ্যমিকে পড়ে এসছো, যে ক্ষয় অর্থাৎ অবরোহণ এবং সঞ্চয় অর্থাৎ আরোহণের দ্বারা কোন একটা ভূমিভাগ সমতলীকরণ হলে, অর্থাৎ এইরকম একটা ভূমিভাগ, উঁচু নিচু ভূমিভাগ যদি সমতলীকরণ হয় ধীরে ধীরে ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে, তখন সেটাকে বলা হয় কি এই পাটটা ক্ষয় হবে আর এই পাটটায় সঞ্চয় হবে, এই পাটটায় ক্ষয় হবে, এই পাটটায় সঞ্চয় হবে, এই পাটটায় ক্ষয় হবে আর এই সাইডে সঞ্চয় হবে, দিয়ে এরকম একটা পর্যায়িত ভূমি তৈরি হবে। এটাকে বলা হয় কি পর্যায়ন। নদীর পুনর্জীবন লাভ বলতে কি বোঝো? এর আগেই বললাম, যখন নদী ক্ষয়চক্র চলাকালীন হঠাৎ করে ভূমির উত্থান হবে, ভূভাগের উত্থান হবে, তখন নদী পুনর্জীবন লাভ পায় আর নদী নিম্নক্ষয় করা নতুন করে শুরু করে। নদী আবার নতুন করে নিম্নক্ষয় করা শুরু করে, এটাকে বলা হয় কি নদীর পুনর্জীবন লাভ। ডেভিসের মতে ক্ষয়চক্রের পূর্ব অনুমানগুলো একবার দেখে নেবে, 3 নম্বরে দিতে পারে। কি কি বলেছে? অবশ্যই ভূমিভাগটা উত্থিত হবে, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমিভাগটা উত্থিত হলে তবেই ক্ষয়চক্র শুরু হয়। তারপর আছে পরিবেশ। ক্ষয়চক্রটি মূলত কোথায় হবে? আর্দ্র জলবায়ু অঞ্চলে, যেখানে নদীর ক্ষয় কাজ প্রাধান্য বেশি। তারপর শিলার গঠন, অবশ্যই উপাদান ক্ষয়চক্রের ধারাকে কি করে? প্রভাবিত করে। ঠিক আছে, শিলার গঠন। আর স্থিতিশীলতা কি? স্থিতিশীলতা হলো অবশ্যই ভূখণ্ডটা দীর্ঘ সময় ধরে স্থিতিশীল থাকবে। ভূখণ্ডটা কি হবে? দীর্ঘ সময় ধরে কি থাকতে হবে? স্থিতিশীল থাকতে হবে, মানে স্থির থাকতে হবে। এটাকেই বলা হয় কি ক্ষয়চক্রের পূর্ব অনুমান। অবশ্যই মনে রাখবে যে সমুদ্রপৃষ্ঠ থেকে উত্থিত হতে হবে ক্ষয়চক্রটি, অবশ্যই এমন একটা জায়গায় থাকবে যেখানে নদীর ক্ষয়চক্রের প্রাধান্য বেশি, আর শিলার গঠন এমন কিছু থাকবে যা ক্ষয়চক্রকে প্রভাবিত করবে। ঠিক আছে, এবার ডেভিসের ক্ষয়চক্রের ত্রুটিও দিতে পারে 3 নম্বরের, যে ডেভিস বলেছে যে ক্ষয়চক্র যতদিন চলবে তখন ভূমিভাগের উত্থান বা পতন কিছুই হবে না। ঠিক আছে, ক্ষয়চক্র তখনই শুরু হবে যখন উত্থান কার্য শেষ হয়ে যাবে। তাই এটা তার একটা সমালোচনা, কারণ পেং বলেছে বাস্তবে ভূমিভাগের উত্থান এবং ক্ষয় একসাথেই চলে, উত্থান শেষ হওয়ার জন্য ক্ষয় অপেক্ষা করে না। ডেভিস ক্ষয়চক্রটাকে অতিরিক্ত সরলীকরণ করেছে। তিনি গঠন প্রক্রিয়া এবং পর্যায়কে যতটা গুরুত্ব দিয়েছেন, ভূগাঠনিক যে জটিলতা আছে, ভূগাঠনিক জটিলতা মানে কি কোথাও শিলার ধরন এক কখনো হতেই পারে না, সেইটাকে তিনি গুরুত্ব দেননি। দীর্ঘ স্থিতিশীলতা অর্থাৎ ভূত্বক দীর্ঘকাল ধরে স্থিতিশীল থাকবে এমন ঘটনা প্রকৃতিতে কি বিরল। ভূত্বক যে দীর্ঘদিন ধরে স্থির থাকবে এই ধারণাটাও ভীষণ বিরল। ঠিক আছে, তারপরে প্রশ্ন দিয়েছে আর্দ্র শুষ্ক অঞ্চলে ক্ষয় সীমা। একটু আগে তোমাদের বলে এসেছি যে আর্দ্র অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ হলো ক্ষয়ের শেষ সীমা, আর শুষ্ক অঞ্চলে কোনো সমুদ্র থাকে না, তাই সেখানকার প্লায়া হ্রদ বা অন্তঃস্থ অববাহিকার তলদেশই হলো ক্ষয়চক্রের শেষ সীমা। নিকবিন্দুতে জলপ্রপাত কি করে সৃষ্টি হয় সেটা
আমরা কোশ্চেনের যে সেট সেখানে আলোচনা করেছি, কারণ নিকবিন্দু বলতে কি বোঝায়, যে নদীর পুরনো ঢাল এবং নবীন ঢালের সংযোগস্থলকে বোঝানো হয়। ধরে নাও এই জায়গাটা ভূমিভাগ এরকম ছিল, ঠিক আছে, কিন্তু ভূভাগের উত্থানের কারণে এই জায়গাটা এরকম হয়েছে আর একটা এরকম হয়েছে। তাহলে এটা এই অংশটা হয়ে গেছে, এই অংশটা হয়ে গেছে নতুন, সরি, এই অংশটা এই অংশটা হয়ে গেছে নতুন ঢাল, পুরনো ঢাল, আর এটা হয়ে গেছে নতুন ঢাল। এ হলো নতুন ঢাল, বি হলো পুরনো ঢাল। তাহলে এইখানে যখন নদী আসবে, যখন এখানে আসবে নদী, এখান দিয়ে আসছে নদী, তখন কি হবে, হঠাৎ করে ঢাল বাড়ার কারণে এখানে নিচে নেমে যাবে। তাই এখানে কি তৈরি হবে, জলপ্রপাত। এখানে তৈরি হয়ে যাবে জলপ্রপাত, ঠিক আছে। তাই এখানে কি দিয়েছে, ভূমিভাগের পুনর্জীবন লাভের ফলে যখন পুরনো ঢাল ও নতুন ঢালের সংযোগ ঘটে তখন একটা খাঁজ বা ছেদবিন্দু তৈরি হয়, যাকে নিকবিন্দু বলা হয়। আর যেহেতু নতুন ঢালটি পুরনো ঢালের চেয়ে নিচু বা খাড়া হয়, তাই নদী যখন এই বিন্দু অতিক্রম করে তখন জলের গতিবেগ হঠাৎ বেড়ে যায় এবং জল সজোরে নিচে আছড়ে পড়ে। এভাবে নিকবিন্দুতে জলপ্রপাত তৈরি হয়। এই ছবিটা এঁকে দেবে, তাহলেই হবে। এ হলো পুরনো ঢাল, বি হলো নতুন ঢাল। তারপরে প্রশ্ন দিয়েছে যে সমুদ্রতলের উচ্চতা কমলে নদীর শক্তি বৃদ্ধি পায় কেন? ধরে নাও সমুদ্রতল এতখানি ছিল, এটা হলো সমুদ্রতল, নদী এইখান দিয়ে প্রবাহিত হয়ে এখানে এসে মিশছিল নদী। আর সমুদ্রতল যদি এরকম হয়ে যায়, এটা নদী, এরকম গভীরতা বেড়ে যায় সমুদ্রের, তখন নদী অনেকটা উঁচু থেকে নিচের দিকে পতিত হবে। তখন নদীর ক্ষয় করার ক্ষমতা কি হবে, অনেকটা বেড়ে যাবে। এটাই হলো মেন কারণ। ঠিক আছে, তাহলে ক্ষয় চক্রের শেষ সীমা কতখানি হয়ে গেছে, ক্ষয় চক্রের শেষ সীমা এখন এতখানি হয়ে গেছে। এইটুকু যাবে, এতদূর পর্যন্ত ভূমিভাগকে ক্ষয় করবে তবেই, এতদূরকে ভূমিভাগকে ক্ষয় করবে তবেই ক্ষয়চক্র বন্ধ হবে এখানে, এই যে এতখানি, ঠিক আছে। তাহলে এইখানে সমুদ্র তলটা নিচে নেমে যাওয়ার কারণে ক্ষয় করার ক্ষমতা নদীর বৃদ্ধি পেয়ে গেল। দেখো পয়েন্টে কি কি লিখেছে, সমুদ্রতল নিচে নামলে নদীর মোহনা এবং উৎসের মধ্যে উচ্চতার পার্থক্য বেড়ে যায়, ফলে নদীর গতিবেগের ঢাল বাড়ে। আবার গতিবেগ শক্তি ঢাল বাড়লে নদীর জলের গতিবেগ বহুগুণ বেড়ে যায়। এর ফলে নদী তার তলদেশকে দ্রুত কাটতে শুরু করে এবং নিম্নক্ষয় করে, যাকে পুনর্জীবন লাভও বলা হয়, ঠিক আছে। তারপরে প্রশ্ন দিয়েছে ডেভিসের ক্ষয়চক্রের গুরুত্ব কি। ডেভিস প্রথম একজন ভূমিরূপ বিজ্ঞানী যিনি ক্ষয়চক্রের ধারণা দিয়েছিলেন। তাই তার ভূমিরূপের যে ক্ষয়চক্রের বা ভূমিরূপের যে বিবর্তন সেটা খুব সহজে ভাষায় তিনি ধারাবাহিক মডেলের দ্বারা বুঝিয়েছেন। তাই এই দিক থেকে গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে কোনো ভূমিরূপের বর্তমান অবস্থা দেখে ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর ভিত্তিপ্রস্তর মানে তিনি প্রথম ভূমিরূপ বিজ্ঞানী যে প্রথম এই ক্ষয়চক্রের ধারণাটি দিয়েছিলেন, প্রথম ভূমিরূপ বিজ্ঞানী যিনি ক্ষয়চক্রের ধারণাটি প্রথম দিয়েছিলেন, ঠিক আছে। বেশ, তারপর প্রশ্ন, যৌবন থেকে বার্ধক্য পর্যায়ে নদী উপত্যকার পরিবর্তনে, এটা পড়তে হবে না, ছেড়ে দাও। এরপরের প্রশ্ন দেখো, 5 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলোর বৈশিষ্ট্য, ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলোর বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে, হ্যাঁ? প্রথম
উইলিয়াম মরিস ডেভিস যে ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন, যে বিভিন্ন পর্যায়গুলো আছে তার বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখতে হবে। নদী যৌবন পর্যায়ে যখন চলে, নদীর নিম্নক্ষয় বেশি করে, ফলে উপত্যকা সংকীর্ণ হয় এবং ভি আকৃতির হয়, এবং যার জন্য জলপ্রপাত ও গিরিখাত এই পর্যায়ে প্রধান বৈশিষ্ট্য। একটা ছবি আঁকছি, তোমরা এই ছবিটা আঁকতে পারবে, খুব সোজা ছবি। ঠিক আছে, যৌবন পর্যায়ের এরকম থাকে, তারপর যখন বার্ধক্য পর্যায়ে যায় তখন পরিণত পর্যায়ে যায় তখন এরকম হয়, আর যখন একদম বার্ধক্য পর্যায়ে যায় তখন এরকম হয়ে যায়। অর্থাৎ এখানে দেখো যে নদী উপত্যকা গভীরতা, নদী উপত্যকা এইটা ছিল, এটা হলো নদী উপত্যকা, আর এটা কি জলবিভাজিকা, জলবিভাজিকা। তাহলে এটা হলো পরিণত পর্যায়, এ, যৌবন পর্যায়, এটা পরিণত, আর এটা বার্ধক্য, বার্ধক্য পর্যায়। অর্থাৎ নদী ধীরে ধীরে নিম্নক্ষয় করে ও বার্ধক্য পর্যায়ে গিয়ে কি হয়ে যাচ্ছে, বার্ধক্য পর্যায়ে গিয়ে দেখো জলবিভাজিকা অনেকটা সরু হয়ে যাচ্ছে, এটা জলবিভাজিকা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, আর উপত্যকা, নদী উপত্যকাও অনেকটা চওড়া হয়ে গেছে, নদী উপত্যকা অনেকটা চওড়া হয়ে গেছে। তাই পরিণত অবস্থায় কি হবে, নদী পার্শ্বক্ষয় শুরু করে, উপত্যকা প্রশস্ত হয়, জলবিভাজিকা গুলো ক্রমশ ছোট হয়ে আসে। তাহলে জলবিভাজিকা গুলো এরকম হয়ে গেছে। ঠিক আছে, আর ভূমির উচ্চতা অনেকটা কমে যায় এবং প্লাবন ভূমি গঠিত হতে শুরু করে। আর বার্ধক্য পর্যায়ে কি হয়, ক্ষয়ের ক্ষমতা প্রায় শেষ হয়ে যায়। এই যে পর্যায়টা হলো বার্ধক্য পর্যায়, দেখতে পাচ্ছ এই যে পর্যায়টা হলো বার্ধক্য পর্যায়। বার্ধক্য পর্যায় নদীর গতিবেগ মন্থর আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে সমগ্র অঞ্চলটি নিচু ঢেউ খেলানো সমভূমিতে পরিণত হয়, যাকে ডেভিস বলেছে পেনিপ্লেন, এবং সমভূমির মাঝে কঠিন শিলা দ্বারা গঠিত পাহাড়গুলিকে বলা হয় কি, মোনাডোনক। তোমরা এই বৈশিষ্ট্যগুলো লিখবে আর এই ছবিটা আঁকলেই হয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, ডেভিসের ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্য। ঠিক আছে, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলোও দিতে পারে পরীক্ষায়। ঠিক আছে, নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ, নিক পয়েন্ট কিভাবে তৈরি হয় বলা হয়ে গেছে, নদী মঞ্চ কি করে তৈরি হয় সেটাও বলা হয়ে গেছে, আর কর্তিত নদী বাঁকটা কিভাবে তৈরি হয় সেটা আমরা বলবো, আর উপত্যকার মধ্যে উপত্যকা বলা হয়ে গেছে। কর্তিত নদী বাঁকটা কেমন হয়, কর্তিত নদী বাঁকটা এরকম হয়ে যায়। কর্তিত নদী বাঁকটা এরকম হয়, অর্থাৎ এই যে এই নদী বাঁক এতটা বেশি হয়ে যায়, নদী বাঁক এতটা বেঁকে বেঁকে যায়, যার ফলে চারপাশে একটা খাড়া ঢালের মতো তৈরি হয়। পুনর্জীবন লাভ বারবার পেয়েছে বলে নদী বাঁকটা অনেকটা পরিবর্তন হয়েছে, আর নদী উপত্যকা বর্তমানে এইখান দিয়ে যাচ্ছে, যার জন্য একটা কি ঢাল হয়ে গেছে, এরকম অনেক নদী মঞ্চ তৈরি হয়ে গেছে। এটাকে বলা হয় কি, কর্তিত নদী বাঁক, মানে এতটা ক্ষয় করে নিচে নেমে গেছে যে এটা অনেকটা উঁচু আর এটা অনেকটা নিচু অংশ তৈরি হয়ে গেছে, এটাকে বলা হয় কর্তিত নদী বাঁক। নদী অনেকটা নিম্ন ক্ষয় করে নিচে নেমে গেছে, আর বাদ বাকি নিক পয়েন্ট, নদী মঞ্চ, কর্তিত নদী বাঁক হয়ে গেল, আর উপত্যকার মধ্যে উপত্যকা আলোচনা করা হয়ে গেছে। ডেভিসে মরু ক্ষয়চক্র তোমাদের জন্য পড়তে হবে না। আর নদীর পুনর্জীবন লাভের কারণগুলো দেখে নাও। নদীর পুনর্জীবন লাভের কারণ হিসাবে গাঠনিক কারণ আমরা বলতে পারি ইউস্ট্যাটিক, সমুদ্র পৃষ্ঠের যদি উত্থান বা অবনমন ঘটে তখন সেটাকে বলা হয় ইউস্ট্যাটিক, যার জন্য নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। ঠিক আছে, নদী ক্ষয় করার ক্ষমতা নতুন ভাবে ফিরে পায়। নদীর
জলের কোনো পরিবর্তন হয় না, নদীর জল যেখান দিয়ে যাচ্ছে সেটাই কিছু পরিবর্তন হয় না, কিন্তু নদী যেখানে পতিত হচ্ছে সমুদ্র পৃষ্ঠে, সেই সমুদ্র পৃষ্ঠটা উত্থানের জায়গায় যদি অবনমন হয়ে যায়, নদী পুনরায় ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এটাকে বলা হয় ইউস্ট্যাটিক আলোড়ন। এটাকে কি বলা হয়? ইউস্ট্যাটিক আলোড়ন। ইউস্ট্যাটিক আলোড়ন। আর একটা হলো গতিশীল পুনর্জীবন লাভ। বলতে কি বোঝায়? নদীর যদি যেখান দিয়ে আসছে সেটা যদি ভূ-উত্থানের ফলে উঁচু হয়ে যায়, তাহলে নদীর ঢাল বেড়ে গেল, নদী উপত্যকার ঢাল বেড়ে গেল, তার ফলে নদীর ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, নদীর ক্ষয় করার ক্ষমতা বেড়ে যায়। এটাকে কি বলা হয়? ভূগাঠনিক কারণ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভূগাঠনিক কারণ। বোঝা গেছে? যার জন্য নদীর ঢাল বেড়ে যায়। আর স্থৈতিক কারণ কি, এটা আগেও ব্যাখ্যা করেছে। ভূগাঠনিক কারণ বা গতিশীল পুনর্জীবন লাভ আর স্থৈতিক কারণ বা স্থিতিশীল পুনর্জীবন লাভ, এটা এর আগে আলোচনা করা হয়েছে। নদীর ঢাল বেড়ে গেলে নদীর ক্ষমতা বেড়ে যায়, এটাকে বলা হয় ভূগাঠনিক কারণ। আর স্থৈতিক কারণ মানে কি, নদীর জলের পরিমাণ যদি বেড়ে যায় হঠাৎ করে বৃষ্টিপাতের জন্য বা বরফ গলার জন্য, তখন নদীর ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, বা নদীর বোঝা কমে গেলে নদী ক্ষয় করার ক্ষমতা ফিরে পায়, এটাকে বলা হয় স্থৈতিক কারণ। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষয়চক্র পর্যন্ত হয়ে গেল। এরপরে আমাদের হবে বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডলটা আর একটা ভিডিওতে দেব, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভিডিও হয়ে গেছে, তাই এইটুকু থাক এই ভিডিওটা। এরপরে বায়ুমণ্ডলটা আর জীববৈচিত্র্যটা আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আলোচনা করব। ঠিক আছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই কেটে কেটে দেওয়াটাই ভালো হবে। এরপর আছে জীবমণ্ডল, আর বায়ুমণ্ডল হলে প্রাকৃতিক ভূগোল দুটো হয়ে যাবে। ততক্ষণ ভালো থেকো। আর প্লেলিস্টে খুঁজতে সমস্যা হলে আমাকে জানিও, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি, তোমরা খুঁজে পেয়ে যাবে অবশ্যই। ডেসক্রিপশন বক্সেও লিংক আছে, দেখে নিও। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।